সেইটার সাথে মিলিয়ে পড়ার যদি চেষ্টা করেন তাহলে আর অনেক কিছু মুখস্থ করতে হবে না। যদিও অনেক টার্মস আছে লতে, অনেক টার্মস মনে রাখতে হয়, মনে রাখার কিছু ব্যাপার আছে। তো ওই টার্মস গুলো আপনারা যদি ওই সিচুয়েশন বেসড আপনারা পড়ার চেষ্টা করেন, বা কেস বেসড বা হচ্ছে সিচুয়েশন বেসড বা এক্সাম্পল বেসড, বা আপনাদের চারপাশে যা ঘটছে সেটার সাথে মিলিয়ে যদি পড়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের সেই টার্ম গুলো আসলে মানে খুব বেশি মনে রাখতে খুব বেশি কষ্ট হবে না। তো আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এটা পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে যদি কন্ট্রাক্ট, যেটা চুক্তি বাংলায় যেটা বলা হয়, সেইটা যদি বলতে হয় যে আসলে কন্ট্রাক্টটা কাকে বলে, তো এই কন্ট্রাক্ট বুঝতে গেলে আমাদের আরো কিছু বিষয় জানা দরকার ছিল। যেমন কন্ট্রাক্টের মধ্যে এগ্রিমেন্ট একটা বিষয় আছে। এগ্রিমেন্ট বুঝতে গেলে আমাদের বোঝা দরকার ছিল যে প্রমিস কাকে বলে, অফার কাকে বলে। শুধু প্রমিস বা অফার দিলেই হবে না, সেটা আবার অ্যাকসেপ্ট হতে হবে। তো প্রমিস, অফার, সবকিছু অ্যাকসেপ্টেন্স, এটার একটা নির্দিষ্ট সীমারেখা আছে, নির্দিষ্ট বাউন্ডারি আছে, নির্দিষ্ট নিয়ম কানুন আছে। এবং ফাইনালি যখন একটা এগ্রিমেন্ট হবে দুই বা ততোধিক পার্টির মধ্যে, সেখানে প্রমিস থাকবে, অফার থাকবে, কিছু কন্ডিশন থাকবে, সেখানে একটা কনসিডারেশন থাকবে। কনসিডারেশন মানে হচ্ছে যে আমি যে কারোর সাথে একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করব, তো আমি কি পাবো আর কি দেব। তো যাদের সাথে যারা কন্ট্রাক্টটা করছে বা চুক্তিটা করছে, সবারই কিছু না কিছু পাওয়ার একটা জন্য করে, বা হচ্ছে না পাওয়ার জন্য করে। মানে কিছু পাওয়ার জন্য করে বা কিছু করার জন্য করে, অথবা হচ্ছে না করার জন্য করে, বা হচ্ছে না পাওয়ার জন্য করে। অর্থাৎ কিছু না কিছু একটা বেনিফিট থাকবে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের মধ্যে। তো সেই বেনিফিটটাকে আমরা আইনের ভাষায় এখানে বলা হচ্ছে কনসিডারেশন। কনসিডারেশন নিয়ে আরো আজকে আলোচনা হবে। আর এই যে প্রমিস, অফার, এগ্রিমেন্ট, কনসিডারেশন, এই টোটাল মানে প্রমিস, অফার, কনসিডারেশন, অ্যাকসেপ্টেন্স, এই টোটাল সেটটাকে আমরা এগ্রিমেন্ট বলেছিলাম। আর একটা এগ্রিমেন্ট যখন আইন দ্বারা বিধিবদ্ধ হবে, মানে একটা এগ্রিমেন্ট করার পর যখন যদি সেখানে কোনো ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়, কোনো চুক্তি ভঙ্গ হয়, বা কোনো শর্ত ভঙ্গ হয়, কোনো পার্টি যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন যে পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে বা হচ্ছে, সে হচ্ছে কোর্টের কাছে গিয়ে, বা আহ, যে আইনের পরিপ্রেক্ষিতে সে কন্ট্রাক্টটা হয়েছে সেই আইনের দ্বারস্থ হলে সে যাতে বিচারটা পায়। যদি এইভাবে একটা এগ্রিমেন্ট করা হয়, তখনই আসলে সেটাকে কন্ট্রাক্ট বলা হবে। আর যদি আইন দ্বারা বিধিবদ্ধ না হয়, মানে ইনফোর্সেবল বাই ল যদি না হয়, তাহলে সেটা শুধুমাত্র এগ্রিমেন্টে থেকে যাবে, সেটাকে আমরা কন্ট্রাক্ট বলতে পারবো না। তো এই কন্ট্রাক্ট অ্যাক্টের মূল কথা ছিল এগুলোই। আরো আজকে আমরা আরো একটু জানার চেষ্টা করব যে একটা চুক্তি যখন করা হয় দুই পদার্থিক ব্যক্তির মধ্যে, সেই চুক্তির মধ্যে আহ সেই আচ্ছা, আপনি যে প্রশ্ন করেছেন প্রমিস এন্ড রিসিপ্রোকাল প্রমিস, এটা আমরা আসবো, এটা আমরা সামনে আসবো, তখন হচ্ছে আমরা আলোচনা করব। তো আহ, এটা যেহেতু টপিকটা সামনে আসবে, তখন আমরা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তো আমরা আমাদের মতো করে আগাই। আমরা যেগুলো আলোচনা করব সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু কিছু ডিসকাশন হলে তখন আপনারা জিজ্ঞেস করবেন। আর এই আপনি যেটা প্রশ্ন করেছেন প্রমিস আর রিসিপ্রোকাল প্রমিস, এইটা হচ্ছে সামনে আমরা আসবো, তখন আমরা এটা নিয়ে আরো আচ্ছা, নেটওয়ার্কের বোধহয় প্রবলেম ছিল। তো আমি আবার রিপিট করি। আমরা এই স্যার আপনার স্লাইডটা দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার অফ এখন 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 দেখা যাচ্ছে কি? শেয়ার হচ্ছে। জি হ্যাঁ স্যার স্যার। দেখা যাচ্ছে, আর দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, ওই নেটওয়ার্কের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। তো যেটা আমি বলছিলাম যে একটু বোধহয় গ্যাপ হয়ে গেছে। তো আপনারা একটা প্রশ্ন করেছেন যে প্রমিস আর রিসিপ্রোকাল প্রমিসের মধ্যে কি পার্থক্য, তো সেটা আমরা আসবো, সেটা আমরা আসবো। আহ, তো এইটা যখন আসবো তখন হচ্ছে আরো ক্লিয়ারলি আমরা এটা বুঝতে পারবো। আর আমি যদি যদি প্রশ্ন করেছেন, আমি বলে দিই যে প্রমিস আসলে এক পক্ষ আরেক পক্ষকে একটা প্রস্তাব দেয়।
বা অফার দেয় বা হচ্ছে কিছু একটা করার জন্য একটা প্রস্তাবনা দেয়, সেটাকে সাধারণত প্রমিস বলা হয়। কিন্তু রিসিপ্রোকাল প্রমিস হচ্ছে একটা ডিপেন্ডেন্সি থাকে, যে শুধুমাত্র একটা প্রমিস করলেই হবে না, যদি হচ্ছে একটা ঘটনার উপর আমার প্রস্তাবটা ডিপেন্ড করে যে এই ঘটনাটা ঘটলেই তখনই হচ্ছে আমার প্রমিসটা হচ্ছে ভ্যালিড হবে, তখন সেখানে বলে বা সেটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল প্রমিস। তো আপাতত এইটুকুই জেনে রাখেন, যখন আমরা এই টপিকে আসবো তখন এটা আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, তো এখন এই কন্ট্রাক্ট করতে গেলে অনেক টার্মস এন্ড কন্ডিশন আপনারা পাচ্ছেন, আমরা গত ক্লাসে কিছু আলোচনা করেছি। তো এত টার্মস এন্ড কন্ডিশন আসার কারণটা হচ্ছে যে একটা চুক্তি যখন করবে কেউ, সেটাকে যখন আইনের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসে, সেখানে আসলে আইনের ওই ফাঁক ফোকর বের করার একটা বিষয় চলে আসে, যে আইনের ফাঁক বলে বের হয়ে যাওয়া, সেখান থেকে অ্যাকচুয়ালি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে তাকে ঠিক মতো ক্ষতিপূরণ না দেওয়া, এরকম কিছু বিষয় চলে আসে। তো এগুলো যাতে না হয়, এবং কেউ যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট করে মানে শর্ত ভঙ্গ করে বা চুক্তি ভঙ্গ করে, তাহলে যাতে সে মানে যথাযথ বিচারটা পায়, সেই জন্য আসলে একটা আইনকে যত বেশি সম্ভব তত বেশি এলাবোরেটলি হচ্ছে বর্ণনা করা হয়। সেই জন্যই আপনারা দেখবেন যে আপনাদের মনে হতে পারে যে এগুলো তো একই জিনিস, মানে পার্থক্য কি, আহ বারবার কেন একই জিনিস আসছে, এটার কারণে হচ্ছে এটাই যে যতটুকু সম্ভব ততটুকু মানে ততভাবে টার্মস এন্ড কন্ডিশন গুলাকে ক্লারিফাই করা, মোর ক্লারিফিকেশনের জন্যই আসলে এই এত বড় ডিসকাশন গুলো করা হয়েছে। তো গত ক্লাসের মেইন কথা ছিল যে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট বুঝতে গেলে এগ্রিমেন্ট বুঝতে হবে, এগ্রিমেন্ট বুঝতে গেলে প্রমিস অফার বুঝতে হবে, প্রমিস অফার কখন অ্যাকসেপ্ট হবে কখন অ্যাকসেপ্ট হবে না সেটা বুঝতে হবে, প্রমিস অফার অ্যাকসেপ্টেন্স এই টোটাল সেটটাকে এগ্রিমেন্ট বলা হয়, আর এগ্রিমেন্টটা যখন আইন দ্বারা বিধিবদ্ধ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট। আচ্ছা, আমরা সম্ভবত গত ক্লাসে এই অ্যাকসেপ্টেন্স নিয়ে কথা বলেছিলাম, যে আমরা শুধুমাত্র প্রপোজাল বা অফার দিলেই তো হবে না, সেটা হচ্ছে কখন অ্যাকসেপ্ট হবে বা কখন আমরা বলতে পারবো যে আমি যে প্রস্তাবটা দিয়েছি এটা আহ, যে যার কাছে দিয়েছি সে অ্যাকসেপ্ট করেছে এবং এখন আমরা এটাকে ফর্মালের দিকে আগাতে পারি। তো অ্যাকসেপ্টেন্স নিয়ে আমরা গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম। এখন আমরা শুরু করব আজকে যে আসলে প্রস্তাব বা অফার যে কেউ ইচ্ছা করলে দিতেই পারে কাউকে, তো সেটা অ্যাকসেপ্ট হবেই, এটা এটা মানে শিওর না, বা অ্যাকসেপ্ট হতেই হবে এটাও কথা না। সেই প্রপোজাল বা অফারটা আবার রিভোক হতে পারে, রিভোক মানে হচ্ছে মানা করে দেওয়া, মানে অ্যাকসেপ্ট না বাতিল। হওয়া। হ্যাঁ, বাতিল, রাইট। তো যেটা প্রপোজাল বা অফার সেটা অ্যাকসেপ্ট হবেই, যে এটা আমি কথা বলতে মানে কথা দিতে পারছি না, সেটা আবার বাতিলও হতে পারে। কিন্তু বাতিল যে হতে পারে, সেই বাতিল হওয়ার বা অ্যাকসেপ্ট না হওয়ার একটা কিন্তু সময় বা লিমিটেশন আছে। যে আমি হচ্ছে প্রপোজাল দিয়ে বসে থাকলাম, আহ আহ, দিনের পর দিন বসে থাকলাম, বা হচ্ছে আহ সেই অ্যাকসেপ্ট হলো কি হলো না বা বাতিল হলো কি হলো না সেটাকে আমি ট্রেস রাখলাম না। তো এইটা আসলে মানে বিধিবদ্ধ বা আইন দ্বারা বিধিবদ্ধ না। আমরা যেমন অ্যাকসেপ্টেন্স কে ডিফাইন করেছি যে কি কি ঘটলে বা কতক্ষণ পর্যন্ত কি কি কারণ ঘটলে সেটাকে অ্যাকসেপ্টেন্স বলা যাবে বা প্রমিসটা অ্যাকসেপ্টেড হয়েছে এটা বলা যাবে, ঠিক তেমনি ভাবে প্রমিসটা বা প্রপোজালটা বাতিল হয়েছে বা অ্যাকসেপ্ট হয় নাই, এইটারও হচ্ছে একটা লিমিটেশন আছে বা একটা টাইম বাইন্ডিং আছে। তো যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল যদি আমি বলি যে এই রিভোকেশন বা বাতিল নিয়ে কিছু এক্সাম্পল যদি আমরা বলি, যে ধরেন এ আর বি এর মধ্যে একটা কন্ট্রাক্ট বা প্রপোজাল হচ্ছে। তো এ হচ্ছে তার মানে যে পার্টি, কাউন্টার পার্টি বি এর কাছে একটা লেটার পাঠালো। তো লেটার পাঠালো, সেই লেটারের মধ্যে ধরেন কিছু একটা বিক্রির জন্য, মানে যে তার বাড়ি বিক্রি করবে বা হচ্ছে তার একটা সম্পত্তি বিক্রি করবে, সেটা টার্মস এন্ড কন্ডিশন কি হবে, এই টার্মস এন্ড কন্ডিশনে বি রাজি আসছে কিনা, এরকম একটা লেটার এ হচ্ছে বির কাছে পাঠালো। তো লেটার যে পাঠালো এটা কিন্তু একটা প্রপোজাল বা একটা অফার হলো। তো প্রপোজাল বা অফার হলো, এখন এখন কি হবে, এখন এটা অ্যাকসেপ্টেন্সের প্রশ্ন আসবে বা নন অ্যাকসেপ্টেন্সের প্রশ্ন আসবে বা হচ্ছে রিভোকেশনের প্রশ্ন আসবে, যে আমি গ্রহণ করব নাকি হচ্ছে বাতিল। তো এখন বাতিল করা এটা আবার কিন্তু দুই পক্ষের কাছ থেকেই কিন্তু মানে কনসিডার করতে হবে, এর দিক থেকেও কনসিডার করতে হবে, আবার হচ্ছে বির দিক থেকেও কনসিডার করতে হবে। যে এই মনে করতে পারে মানে যে প্রপোজালটা দিচ্ছে সেও কিন্তু বাতিল করতে পারে, যে আমার মনে হয়েছে যে না এটা আসলে আমার প্রপোজালটা আমার নিজের কাছে মনে হচ্ছে যে লজিক্যাল না বা আরো একটু মডিফাই করা উচিত, তারও বাতিল করার ক্ষমতা আছে। আবার বি মনে করছে যে না, যে সে যে প্রপোজালটা দিল এইটা আমার কাছে ভায়াবল মনে হচ্ছে না, আমি এটা বাতিল করতে চাই। কিন্তু এই যে বাতিল যে করতে চাই এইটাও কিন্তু একটা লিমিটেশন আছে বা টাইম লিমিট আছে। টাইম লিমিটটা কি, এর পক্ষ থেকে
বাতিল করা ততক্ষণ পর্যন্ত সম্ভব যতক্ষণ না পর্যন্ত বি ওই লেটারটা হাতে পেয়ে একদম অ্যাকসেপ্টেন্সের লেটার হচ্ছে মানে ছেড়ে দিয়েছে ডাকযোগে, বা এর কাছে অলরেডি পারে মানে পৌঁছানোর মতো অবস্থা, যে বি যে অ্যাকসেপ্ট করেছে সেটা এর কাছে পৌঁছানোর মতো অবস্থায় চলে গেছে, তার আগ পর্যন্ত হচ্ছে এ সেটা বাতিল করতে পারবে। কিন্তু যদি হচ্ছে ধরেন সে বি লেটারটা পেলো, লেটারটা পেয়ে সে একটা মানে অ্যাকসেপ্টেন্স লেটার লিখলো, ঠিক আছে আমি রাজি, তো কিভাবে কি করা যায়, এইভাবে একটা কাউন্টার লেটার দিল, কাউন্টার লেটার দিয়ে পোস্ট করে দিল, পোস্ট করে একে জানিয়ে দিল ভাই আমি রাজি, আমিও তোমাকে লেটারটা অ্যাকসেপ্টেন্স লেটারটা পাঠিয়ে দিয়েছি। তো এই যে বি যে কমিউনিকেট করেছে এর এর কাছে, তো এর পরে কিন্তু আর ওই ফার্স্ট পার্টি বা মিস্টার এ তার পক্ষে কিন্তু আর কন্ট্রাক্টটা বা প্রপোজালটা রিভোক করা সম্ভব না, কারণ অলরেডি এটা বি এর সাথে কমিউনিকেটেড হয়ে গেছে, এবং বি অলরেডি সেটা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু যদি এমন হতো যে বি এর কাছে লেটারটা পৌঁছানোর আগেই হচ্ছে এ তার মাইন্ডটা চেঞ্জ করতো যে না এই কন্ট্রাক্টটা বা এই প্রপোজালটা একটু মডিফাই করা দরকার, তখন সে কি করতে পারতো, তখন সে বি কে বলতে পারতো যে তোমার কাছে একটা চিঠি পাঠিয়েছি, এটা একটু মডিফাই হবে, এটাকে তুমি ইগনোর করো। তো যেমন ধরেন ইমেলে আমরা কিন্তু এটা দেখে থাকি যে ধরেন একটা ইমেল যদি করা হয় কোনো ক্লায়েন্টের কাছে বা পার্টির কাছে, যে একটা এটা একটা লেটার লিখে বা একটা প্রপোজাল লিখে সেটা যদি ইমেলে করা হয়, তো ইমেলটা তো সাথে সাথে চলে যায় ওই পার্টিদের কাছে। তো এখন সাথে সাথে চলে গেলে কি হয় যে তারা যখন ইমেলে রিপ্লাইটা দেবে যে আমি ঠিক আছে আমি রাজি, তো তার আগে পর্যন্ত হচ্ছে আমার সুযোগ থাকে সেই প্রপোজালটা বাতিল করার। যদি কাউন্টার পার্টি বলে দেয় যে না আমি অ্যাকসেপ্ট করেছি এবং সেটা যদি আমার কাছে চলে আসে, তখন কিন্তু যে প্রপোজালটা দিয়েছে তার পক্ষ থেকে এই রিভোক করার সুযোগটা আর থাকে না। আর উল্টাটা যদি হয় যে আমরা যদি যে প্রপোজালটা পাচ্ছে তার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তার দিক থেকে চিন্তা করলে এই বি যেটা মানে কাউন্টার পার্টি, তো তার সে কতক্ষণ পর্যন্ত রিভোক করতে পারবে, সে রিভোক করতে পারবে ধরেন সে এর কাছে হচ্ছে অলরেডি একটা লেটার মানে পাঠিয়ে দিল, মানে সেন্ড করে দিল, ডাকযোগে হচ্ছে পাঠিয়ে দিল। তো পাঠিয়ে দেওয়ার পরে এ এখনো হাতে পায়নি, তো হাতে পাওয়ার আগ পর্যন্ত বির সুযোগ থাকবে সেই লেটারটা হচ্ছে বা প্রপোজালটা হচ্ছে রিভোক করার, যে ধরেন তারা কুরিয়ারে দিয়ে দিল বা হচ্ছে কারো মাধ্যমে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দিল, কিন্তু সেটা এখনো এর কাছে পৌঁছায়নি। তো পৌঁছানোর আগেই বীর মনে হলো যে না এটা তো আসলে ঠিক হচ্ছে না, আমি কজনের সাথে কথা বলেছি, এটা একটু মডিফাই করা উচিত, না হলে আমার ইন্টারেস্টটা হচ্ছে ঠিক মতো থাকছে না, এখানে আমার কিছু কথা আছে। তো এর কাছে পৌঁছানোর আগেই হচ্ছে বি তাকে বলবে যে ভাই তোমাকে একটা লেটার পাঠিয়েছি, সেটা অ্যাকসেপ্ট করো না, এটা তো মডিফাই হবে। তো রিভোকেশন বা বাতিল করার টাইম বাউন্ডটা হচ্ছে যে যে প্রপোজালটা দিচ্ছে, যাকে প্রপোজাল দিচ্ছে তার সে যতক্ষণ অ্যাকসেপ্ট করে এই লেটারটা পাঠিয়ে না দিচ্ছে তার আগ পর্যন্ত যে প্রপোজালটা দিচ্ছে তার সময় থাকে সেটাকে হচ্ছে বাতিল করার। আর যে প্রপোজালটা পাচ্ছে সে হচ্ছে একটা অ্যাকসেপ্টেন্স লেটার পাঠিয়ে দেওয়ার পর যার কাছে পাঠানো হচ্ছে সে পাওয়ার আগ পর্যন্ত তার সুযোগ থাকে সেটা হচ্ছে বাতিল করার। তো এখন হচ্ছে আপনাদের এই যে এগুলা নিয়ে কেস আসে, আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব তখন দেখবো যে এরকম কিছু কেস দিয়ে দেয়, যে একটা কেস দিয়ে দিল যে এই লেটারটা দিয়েছে, প্রপোজাল দিয়েছে, বি হচ্ছে সেটা চিঠি অ্যাকসেপ্ট করে পাঠিয়ে দিয়েছে, এখন সে মানে এ হচ্ছে রিভোক করতে পারবে কি পারবে না, এরকম কিছু কেস আসে। তো সেই জন্য আপনারা এই টার্মস এন্ড কন্ডিশনটা একটু ভালো করে মাথায় নিয়ে রাখতে হবে যে কোন পর্যন্ত বা কি ঘটনা ঘটলে বা কোন ঘটনার আগ পর্যন্ত একটা প্রপোজাল বা একটা অফার বাতিল করা যায় বা হচ্ছে রিভোক করা যায়। আচ্ছা, এখন এই যে প্রপোজাল বা অফার দুইটা সেম জিনিস, সেটার আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রপোজাল অফার দুইটা সেম জিনিস, দুইটার মধ্যে আহ, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা হচ্ছে এক একটা একটা অন্যটা সিনোনিম। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে একটা প্রস্তাব বা একটা প্রপোজাল বা একটা অফার যদি হতে হয়, মানে একটা লিগাল অফার যদি হতে হয়, তাহলে তার মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, কি কি এলিমেন্টস থাকতে পারে, বা কি কি নিয়ম কানুন থাকতে পারে, একটা ভ্যালিড অফার করার জন্য কি কি রুলস এন্ড রেগুলেশন থাকা উচিত, সেটা হচ্ছে আমরা দেখতে পারবো। তো এখানে আসলে মানে এটাকে রুলস বললেও এটা আপনি এলিমেন্টসও বলতে পারেন, ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারেন, আহ যেটা খুশি সেটা বলতে পারেন, রুলস অথবা ক্যারেক্টারিস্টিক্স অথবা এলিমেন্ট। একটা অফারের রুলস বা ক্যারেক্টারিস্টিক্স বা এলিমেন্ট কি কি হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখেন, এখানে অফার আবার দুই রকম হতে পারে, আমি একটু বোল্ড করে দিয়েছি, একটা হচ্ছে এক্সপ্রেসড অফার, একটা হচ্ছে ইমপ্লাইড অফার।
তো জিনিসগুলো খুব মজার কিন্তু, হ্যাঁ। এটা আসলে কন্ট্রাক্ট একটা একটু মানে সাইজে বড় হলো, এটা একদম মানে প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলে যায় এই ঘটনাগুলো। তো এক্সপ্রেস অফার মানে হচ্ছে যে এখানে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না, এখানে কোনো অস্পষ্টতা থাকবে না। মানে এক্সপ্রেস অফার মানে হচ্ছে আমি নিশ্চিত কাকে অফার করেছি এবং কি অফার করেছি। এইটা হচ্ছে এক্সপ্রেস অফার, মানে আমি প্রকাশ করে দিলাম যে আমি মিস্টার এ মিস্টার বি কে বললো যে আমি আমার জমিটা বিক্রি করতে চাই তোমার কাছে। জমিটার দাম হচ্ছে আমি 80 লাখ টাকা। এটা হচ্ছে মার্কেট ভ্যালু যাচাই করে আমি এটা তোমাকে প্রপোজাল দিচ্ছি। একদম এক্সপ্রেসড অফার, এখানে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। কে অফার করছে, কাকে অফার করছে, কি নিয়ে অফার করছে, সেইটা হচ্ছে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা থাকবে এবং লেখা থাকবে। এটা একটা রেকর্ড থাকবে। আচ্ছা, আর ইমপ্লাইড অফার, ইমপ্লাইড মানে হচ্ছে যে আসলে এক্সপ্রেস করা না, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যেখানে মনে হচ্ছে যে এখানে এই অফারটা, মানে এখানে একটা অফার করা হচ্ছে। তো ইমপ্লাইড মানে হচ্ছে আমি মুখে বললাম না, কিন্তু আমার একটা সিচুয়েশন তৈরি করে রেখেছি, যেটার মানে হচ্ছে এখানে আমি এখানে একটা অফার যে আছে বা অফার যে চলতেছে, এইটা হচ্ছে এখানে বলা হয়েছে বা বলা যায়, বা আমরা হচ্ছে এখানে অফার হিসেবে ভেবে নিতে পারি। তো ইমপ্লাইড অফারের এখানে মানে সব থেকে কমন উদাহরণ হচ্ছে যে ধরেন একটা একটা রেস্টুরেন্টে একটা এলাকায় একটা রেস্টুরেন্ট খোলা হলো। তো রেস্টুরেন্ট যে খোলা হলো, এই রেস্টুরেন্ট কিন্তু কোনো মানুষকে এক এক করে ডাকে না, যে সবাইকে ফোন করে বলে না যে ভাই একটা রেস্টুরেন্ট খুলেছে আপনি আসেন। এইটা কিন্তু কেউ করে না। যেটা করে, একটা রেস্টুরেন্ট খোলা হয়, তারা হচ্ছে একটা সাইনবোর্ড টানায়, তারা হয় তাদের ফেসবুক পেজে হচ্ছে বিজ্ঞাপন দেয়, মাইকিং করে, যেটাই করে না কেন। তো এটা কিন্তু কারো স্পেসিফিক কাউকে কিন্তু অফার দেয় না যে ভাই আপনি আসেন রেস্টুরেন্টে এবং এসে খেয়ে যান। এটা করে কি, এটা হচ্ছে ইন জেনারেল হচ্ছে একটা অফার দিয়ে থাকে যে আমরা একটা রেস্টুরেন্ট খুলেছি। তো এখানে একটা ইমপ্লাইড অফার থাকে যে আপনি যদি এই রেস্টুরেন্টে আসেন, আমাদের যা যা খাবার আছে সেটা আপনি খেতে পারবেন, সেটার এগেনস্টে আপনাকে বিল দিতে হবে। তো এখানে অফার হলো, কাউকে স্পেসিফিক ভাবে করা হলো না, একটা ইন জেনারেল অফার করা হলো। সেখানে কনসিডারেশন আছে যে একজন খাবার পাচ্ছে, আরেকজন হচ্ছে সেই খাবারের এগেনস্টে টাকা পাচ্ছে। এটার জন্য কোনো লিখিত বা রিটেন কোনো কিছু দরকার হয় না। এই টাইপের। আচ্ছা, বোধহয় নেটওয়ার্কটা আবার চলে গিয়েছিল। তো আমরা অফারের ক্যারেক্টারিস্টিক্স বা এলিমেন্টস বা রুলস রেগুলেশন যেটাই বলি না কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো প্রথম আলোচনাটা ছিল যে অফার দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ইমপ্লাইড অফার হতে পারে, একটা হচ্ছে এক্সপ্রেসড অফার হতে পারে। এক্সপ্রেসড অফার হচ্ছে যেটা আমি এক্সপ্রেস করব, যাকে কাকে অফার করছি, কি অফার করছি, সেটা একদম পরিষ্কারভাবে বলা থাকবে বা লেখা থাকবে। আর ইমপ্লাইড অফার হচ্ছে আমি কোনো স্পেসিফিক কাউকে আমরা অফার করছি না, সেটা একটা ইন জেনারেল অফার। যেমন একটা রেস্টুরেন্ট খোলা যদি হয়, সে কাউকে ডেকে টেকে হচ্ছে অফার দেয় না যে আমাদের এখানে আসেন এটা পাওয়া যায়। সেটা হচ্ছে সবাইকে একটা
সবাইকে একটা অফার, ইন জেনারেল একটা অফার দিয়ে থাকে যে আপনি যদি এখানে আসেন, এখানে যা যা খাবার পাওয়া যায় সেটা আপনারা খাবেন, তার এগেনস্টে পেমেন্ট করবেন। তো এটা হচ্ছে বিহেভিয়ার ইমপ্লয়েড দ্বারা অফার। বোঝা যায়, হ্যাঁ, সরি। আচরণের দ্বারা বোঝা যায়। আপনার কথা, মানে কথা ক্লিয়ার না, এটা বলতে চাচ্ছেন? বললো অফারটা আচরণের দ্বারা বুঝে যায়, বিহেভিয়ার। স্যার, ইমপ্লয়েড অফারের কথা বললাম যে এটা আচরণের মাধ্যমে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট। ইমপ্লয়েড অফার হচ্ছে আচরণ বা হচ্ছে একটা সিচুয়েশনের মাধ্যমে বোঝা যায়, যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছে যেখানে কেউ কাকে বলছে না যে এখানে একটা অফার, মানে আমি আপনাকে অফার দিলাম সেটা বলছি না, কিন্তু হচ্ছে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে যেখানে আসলে একটা অফার আছে। তো ইমপ্লয়েড অফারের সব থেকে কমন উদাহরণ হচ্ছে এই যে রেস্টুরেন্টের বিষয়টা। আচ্ছা, এরপরে সেকেন্ড যে রুলস বা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে যে অফারটা হচ্ছে একজন ডেফিনিট পার্সন কেও করা যায় বা হচ্ছে একটা ডেফিনিট ক্লাস কেও করা যায়। ডেফিনিট পার্সন বা ডেফিনিট ক্লাস দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ডেফিনিট পার্সন মানে আমি কাকে অফার করছি সেটা স্পেসিফিক থাকে, মানে আমি মিস্টার এক্স ওয়াই জেড কে হচ্ছে এই অফারটা করছি বা প্রপোজালটা দিচ্ছি। আর ডেফিনিট ক্লাস অফ পার্সন হচ্ছে যে সেখানে একজন ব্যক্তি না, সেখানে একটা বিশেষ শ্রেণী শ্রেণী থাকবে। যেমন ধরেন আপনাদের এই যে ছাত্র পরিষদ থেকে যে একটা নৌবিহারের আয়োজন করে, সেটা খুব কমন, সেটা খুব ইয়ে হয়। তো নৌবিহারের আয়োজন করে কাদের জন্য? এটা হচ্ছে আপনাদের যারা সিএ স্টুডেন্টস আছে তাদের জন্য। তো এখানেও কিন্তু আসলে যারা সিএ স্টুডেন্টস তাদের জন্যই কিন্তু আসলে এই নৌবিহার যেটা করা হয় সেই অফারটা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আসলে সবাইকে, মানে দেশের যে কেউ এটাতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। আবার ধরেন আমরা যারা আইসিবি মেম্বার আছি, মেম্বারদের প্রতি বছর একটা মেম্বার্স নাইট হয়, সিএ নাইট হয়, সেখানে কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে শেয়ারিং কিছু কিছু ডিসকাশন হয়। তো এই মেম্বার্স নাইটটা কিন্তু শুধু আমরা যারা আইসিবি মেম্বার্স তাদের উদ্দেশ্যে করা হয়। তো এটাও কিন্তু একটা অফার, যে একটা প্রোগ্রাম করছি আমরা, প্রোগ্রামে আসতে গেলে আপনাকে আইসিবি মেম্বার হতে হবে এবং আপনাকে একটা ফি দিতে হবে। তো এইটা হচ্ছে একটা ডেফিনিট ক্লাসের কাছে করা অফার। তো অফারটা একজন ডেফিনিট ব্যক্তির কাছে করা হতে পারে, আবার ডেফিনিট একটা ক্লাস অফ পার্সনস তাদের কাছে করা যেতে পারে, যে আমরা একদম ঠিক করে নিলাম যে কাদেরকে আমরা অফারটা করব। 3 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্স বা রুলস যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিগাল রিলেশনশিপ ইজ রিকোয়ার্ড। মানে আপনি আহ, মানে প্রমিস করেন, প্রপোজাল করেন, অফার দেন, এগ্রিমেন্ট করেন, কন্ট্রাক্ট করেন, সবগুলোরই একটা কমন কথা আছে। সেটা হচ্ছে আপনি যেটার জন্য চুক্তি করছেন বা যে অফারটা দিচ্ছেন সেটা অবশ্যই লিগাল হতে হবে। যে ধরেন আপনারা একজনের সাথে কন্ট্যাক্ট করছেন যে আমি হচ্ছে, ধরেন একটা দেশের আইনে ওপেনলি হচ্ছে অস্ত্র নিয়ে কেনা বেচা বা অস্ত্র ডেলিভারি সেটা তো আসলে নিষিদ্ধ। তো আপনারা একজনের সাথে কন্ট্যাক্ট বা অফার দিচ্ছেন যে আমি তোমাকে 10 টন AK-47 ডেলিভারি দেবো, তুমি হচ্ছে আমাকে এটার এগেনস্ট এইটা দিবা। বা হচ্ছে মাদক দ্রব্যের কথা যদি বলি, যেটা হচ্ছে আসলে আইনগতভাবে বিধিনিষেধ আছে। তো এই আইনগতভাবে বিধিনিষেধ আছে এমন কিছুর জন্য যদি কেউ অফার বা কন্ট্রাক্ট বা প্রপোজাল কেউ দেয়, তখন কিন্তু সেটার ভ্যালিড অফার হবে না। আমরা একটু পর আসবো যে ভ্যালিড অফার বা ইনভ্যালিড অফার বা ভয়েড অফার বা ভয়েডেবল অফার, এগুলো হচ্ছে আমরা একটু পর আসবো। তো অফার বা প্রপোজাল যেটাই হোক না কেন সেটা দেওয়ার জন্য এবং সেটা আইনগতভাবে এনফোর্সিবল করার জন্য যেটা খুব কমন একটা প্রয়োজন বা কমন একটা ক্যারেক্টারিস্টিক্স বা কমন একটা রুলস, সেটা হচ্ছে সেটা লিগাল হতে হবে, সেটা ইললিগাল কোনো কিছুর জন্য অফার দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে দ্য টার্মস অফ দ্য অফার মাস্ট বি সার্টেন, ডেফিনিট অ্যান্ড অ্যাম্বিগুয়াস, নট ভেগ। মানে হচ্ছে যে যখন কেউ কাকে অফারটা দেবে, তো সেই অফারটা এক্সপ্রেসড হোক বা ইমপ্লাইড হোক, সেখানে আসলে কি অফার দেওয়া হচ্ছে সেটা একদম স্পষ্ট থাকতে হবে। যেমন ধরেন কেউ হচ্ছে বললো যে আহ, একটা আপনার একটা ফ্রেন্ড হচ্ছে একটা ফ্ল্যাট কিনেছে ধরেন। তো ফ্ল্যাট কিনেছে, তো ফ্ল্যাটের জন্য ফ্ল্যাটে তো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করা দরকার, ইন্টেরিয়র ডিজাইন করতে হবে। তো ইন্টেরিয়র ডিজাইন বা একজন প্রকৌশলী সে হচ্ছে বললো যে আপনি আমাকে 5 লাখ টাকা দিন, আমি আপনার ইন্টেরিয়র ডিজাইনটা করে দেবো। ইন্টেরিয়র ডিজাইন যে করে দেবে, এই ইন্টেরিয়র ডিজাইন তো আসলে একটা বড় জিনিস, মানে কোন রুমে কোন ক্যাবিনেট হবে, কোথায় দরজা হবে, কোথায় দরজা হবে না, কোথায় কোনটা বসবে, এইটা যদি সে স্পেসিফাই করে একদম ডিজাইন করে না দেয়, সেটা কিন্তু ভ্যালিড অফার হবে না। তো সেই জন্য আপনারা যখন দেখবেন যে এই যে ইন্টেরিয়র ডিজাইনের সাথে যদি বা এই টাইপের ফ্ল্যাট ইন্টেরিয়র ডিজাইনের সাথে যদি আপনারা কখনো পরিচয় হয়ে থাকে বা প্রকৌশলীদের সাথে বা আর্কিটেক্টের সাথে যদি কারো মানে পরিচয় হয়ে থাকে, তখন দেখবেন যে একজন
ফ্ল্যাট ওনার ইন্টেরিয়র ডিজাইনের জন্য একজন আর্কিটেক্টের সাথে যখন ফাইনালাইজ করে টাকা পয়সা নিয়ে বা হচ্ছে সবকিছু নিয়ে, তখন সে জেনে নেয় যে তার ডিজাইনটা কেমন হবে। তার ডিজাইনটা যদি পছন্দ হয় তারপরে কিন্তু সে তার সাথে এই কন্ট্রাক্টটা ফাইনালাইজ করে। তো সেই জন্য আপনাকে একটা ভ্যালিড অফার করতে গেলে বা ভ্যালিড প্রপোজাল দিতে গেলে আপনাকে একদম স্পেসিফিক ভাবে বলতে হবে যে আমি এইটা করব, এইটার পরে এইটা করব, এইটার এগেনস্ট আমি হচ্ছে এইটা চাই বা এটা চাই না। কোনো কিছু অস্পষ্ট কোনো কিছু এখানে থাকবে না। যদি অস্পষ্ট কোনো কিছু থাকে সেটা কিন্তু আসলে ভ্যালিড অফার বা লিগ্যাল অফার বলে গণ্য হবে না। আচ্ছা, মেয়ার স্টেটমেন্ট অফ ইন্টেনশন ইজ নট এন অফার। মেয়ার স্টেটমেন্ট এটা আমরা পাবো। আচ্ছা, আমি গত ক্লাসে অলরেডি এই স্লাইডটা আপনাদের শেয়ার করেছিলাম। আমি আজকে না হলেও পরের ক্লাসে আমার আরেকটা স্লাইড শেয়ার করব। সেটা হচ্ছে যে এই যে আমরা যে পড়াশোনাগুলো করছি বা যে ডিসকাশন গুলো করছি সেখানে কিছু টার্মস আপনাদের পরিচিত, মানে আমরা আলোচনা করে আপনারা ক্যাচ করতে পারছেন যে হ্যাঁ এটাই হওয়া উচিত। বা আমি যদি এক্সাম্পল নাও দেই তাও হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, এটা হওয়া উচিত। কিন্তু কিছু কিছু টার্ম আছে সেটা আসলে নতুন, যেমন মেয়ার স্টেটমেন্টস। এখন কেউ কি একটু বলতে পারবেন যে মেয়ার স্টেটমেন্টস কে অফার বলা যাবে না? এই মেয়ার স্টেটমেন্ট কাকে বলে? কেউ কি একটু বলতে পারবেন? একটা মেয়ার স্টেটমেন্টস এখানে যে লেখা আছে যে মেয়ার স্টেটমেন্টস অফ ইন্টেনশন ইজ নট অ্যান অফার, এইটা দ্বারা আসলে কি বোঝায়? কেউ কি একটু মানে বলতে পারবেন আপনাদের কনসেপ্ট কি বলে? মানে এটা যে অফার বলা যাবে না একটা মেয়ার স্টেটমেন্টকে, এটা মানে কি এমন কি বোঝানো হতে হয়েছে? পারে যে স্যার কাউকে বললাম যে হ্যাঁ, এটা আমার কোনো একটা কথা বললাম বাট হচ্ছে স্ট্রংলি বললাম না বা এটা কোনো ভ্যালিডিটি নাই। যে আচ্ছা তুই যেহেতু বলতেছিস, সরি আমি ব্যবহার করতেছি, আচ্ছা আপনি যেহেতু বলতেছেন আচ্ছা তাহলে ওকে ফাইন, এটা আমি করে দেবো। মানে নিছক এইভাবে কথা আহ, বললাম আর কি, খেলার ছলে বা হ্যাঁ, আপনার হচ্ছে কাছাকাছি গেছেন। এখানে মেয়ার ইন্টেনশন বলতে যে আমি ভাবছি যে আহ, তোর কাছে আমি আমার এক ফ্রেন্ডকে বললাম যে আমি ভাবছি তোর কাছে আমার মোবাইলটা বিক্রি করে দেবো। এই যে আমি ভাবছি তোর কাছে আমার মোবাইলটা বিক্রি করে দেবো, এইটা আসলে কোনো অফার না। এটা একটা ইচ্ছা প্রকাশ করেছে। মেয়ার স্টেটমেন্ট মানে হচ্ছে একটা নর্মাল একটা স্টেটমেন্ট এটা যে আমি একজনের শুধু কাছে আমার কিছু মতামত একটা, স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট, মানে আমি হচ্ছে কাউকে বললাম যে আমি চিন্তা করতেছি যে আমার ফোনটা তোর কাছে বিক্রি করে দেবো। এইটা কিন্তু কোনো অফার না। এটা অফার তখনই হবে যখন আমি এটাকে স্পেসিফাই করবো যে আমি এই যে আমার যে এই একটা এই ব্র্যান্ডে যে ফোন আছে এটা আমি 2 বছর দিয়ে ব্যবহার করছি, আমি ফোনটা চেঞ্জ করব। তো আমি আমার ফ্রেন্ডের কাছে এটা 20,000 টাকা দিয়ে বিক্রি করে দেবো এবং তাকে আমি সেটা কমিউনিকেট করলাম। তখন হচ্ছে এটা প্রপোজাল বা অফার হিসেবে গণ্য হবে। কিন্তু যদি হচ্ছে আমি মনে মনে রাখলাম যে আমি ভাবতেছি যে তোর কাছে এটা বিক্রি করে দেবো, একটু চিন্তা করি, এই টাইপের স্টেটমেন্ট কখনো প্রপোজাল বা অফার হতে পারে না। আচ্ছা, এই অফার মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফার। এটা অলরেডি আমি আলোচনা করে ফেলছি যে একটা অফার তখনই অফার হবে যখন সেটা যাকে অফার দেওয়া হচ্ছে তাকে জানাতে হবে। এই যে আমি একটু আগে বললাম যে আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে বললাম যে আমি ভাবতেছি, চিন্তা করতেছি আমার ফোনটা তোর কাছে বিক্রি করে দেবো। এটা হচ্ছে একটা মেয়ার স্টেটমেন্ট, মানে একটা ইচ্ছা প্রকাশ পেয়েছে। ইচ্ছা কখনো অফার বা প্রপোজাল হিসেবে গণ্য হতে পারে না। আবার এমন হতে পারে যে আমি হচ্ছে মনে মনে ভাবলাম যে তাকে জানালাম না যে আমি চিন্তা করলাম যে আমার ফোনটা তো একটু চেঞ্জ করতে হবে এখন। এখন আমার তো আরেকটা ফোন কিনতে হবে, এখন দুইটা ফোন রেখে আমি কি করবো? দুইটা ফোন তো মেনটেন করা কঠিন। তো আমি আমার পুরোনো ফোনটা আমার ওই যে ফ্রেন্ড আছে ফাহিম, ওর কাছে হচ্ছে বিক্রি করে দেবো। তো এটা ফাহিমও জানলো না, কেউই জানলো না, আমি হচ্ছে মনে মনে একটা প্ল্যানিং করলাম। তো এই যে মনে মনে একটা প্ল্যানিং করলাম, এটা তো মানে জীবনেও কোনো অফার বলে গণ্য করা যাবে না বা গণ্য হবে না। এটা হচ্ছে ওই ফাহিমকে বলতে হবে যে ফাহিম, আমি আমার এই ফোনটা এত দামে তোমার কাছে বিক্রি করতে চাই। তো একটা অফার হতে গেলে এই কয়েকটা রুলস রেগুলেশন ক্যারেক্টারিস্টিক্স এলিমেন্টস এগুলো হচ্ছে একটা প্রপোজাল বা অফারের মধ্যে থাকতে হবে। তো এখন আপনাদের ওই এমসিকিউ কোশ্চেন পরে তো কিছু এক্সাম্পল আমরা দেবই। এখানে যেটা আসে আমি যে এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি, তো এই এক্সাম্পল গুলো একটা সিনারিও হিসেবে আসবে। সিনারি হিসেবে আসলে সেটা বলতে হবে যে এটা কি অফার, এটা কি ভ্যালিড অফার, এটা কি হচ্ছে ইনভ্যালিড অফার, এটাকে কি ভ্যালিড অফার বলা যাবে কি যাবে না, এই টাইপের হচ্ছে আপনাদের কি কি প্রশ্ন আসবে। তো আমি যখন এই মানে ল পড়তাম তখন মানে প্রত্যেকটা স্টেটমেন্ট বা প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা রুলস প্রত্যেকটার জন্য আমি কিছু এক্সাম্পল খুঁজে নিয়ে বা ভেবে নিয়ে হচ্ছে পড়ার চেষ্টা করতাম। তাতে যেটা হতো যে আমাকে খুব বেশি মুখস্থ করতে হতো না। আমার সমস্ত সিনারিওটা আমার চোখের সামনে ভাসতো যে একটা ধারা আমি পড়ছি, সেই ধারাতে যেটা বলা হয়েছে আমি সেটা কিভাবে প্রকাশ করলে বা কি কি ঘটনা ঘটলে সেই আইনের সেই স্পেসিফিক ধারাটা আমার কাছে প্র্যাকটিক্যাল হয়
এবং সেটা হচ্ছে লিগাল নয়। আচ্ছা, এই যে আমি যেটা নিয়ে কথা বললাম সেখানে এর পরের স্লাইডে মানে আমি যেটা ওপেন করেছি এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল বা ক্লারিফিকেশন আছে। তো আমি গত ক্লাসে বলেছি যে আহ, আপনি হচ্ছে আপনারা যখন মানে পড়াশোনাটা করবেন তখন আমার তো স্লাইডটা আমি চেষ্টা করছি যতটুকু রিসোর্সফুল করার। তো এইটা তো সাথে রাখবেনই, প্লাস আপনাদের ম্যানুয়ালটাও সাথে রাখবেন, দুইটা মিলিয়ে হচ্ছে পড়ার চেষ্টা করবেন। তো আমি আমার স্লাইডে বা আমার প্রেজেন্টেশন বা আপনাদেরকে যেটা রিসোর্স দেবো সেটাতে আমি চেষ্টা করছি যে যেসব কমপ্লেক্স বিষয়গুলা ম্যানুয়ালে একটু কম এক্সপ্লেন করা আছে সেগুলো একটু বেশি করে এক্সপ্লেন করার। আমি বিভিন্ন সোর্স থেকে এক্সাম্পল কালেক্ট করছি, আমার আমার এক্সপিরিয়েন্স বা আমি নিজে যেভাবে পড়তাম সেইভাবে সেসব সোর্স থেকে কিছু এক্সাম্পল বা কিছু মোর এক্সপ্লেনেশন কালেক্ট করে আমি এই রিসোর্সটাকে একটু মানে রিচ করার চেষ্টা করছি। তো সেজন্য আপনারা দেখবেন যে বইতে যা যা আছে তার থেকে একটু বেশি এলিমেন্টস এই আমার স্লাইড গুলোতে পাবেন। তো এখানে দেখেন এই যে মেয়ার স্টেটমেন্ট আর ইন্টেনশন, আমি যেটা অলরেডি আলোচনা করে ফেলেছি যে আসলে একটা কিছু ভাবলেই হবে না, একটা কিছু চিন্তা করলেই হবে না, আপনাকে বুঝতে হবে যে কোনটা অফার কোনটা হচ্ছে ইন্টেনশন। অফার হচ্ছে আমরা এতক্ষণ বললাম যে অফার হতে হলে কি হতে হবে, আর ইন্টেনশন মানে হচ্ছে আমি একটা ইচ্ছা প্রকাশ করলাম কিন্তু সেটা আমি স্পেসিফাই করলাম না বা সেটা নিয়ে আমি শিওর না যে এটা করবো কি করব না। তো এই একটা ইচ্ছা প্রকাশ করাটা কিন্তু কখনোই অফার হিসেবে গণ্য হবে না। আচ্ছা, ইমপ্লাইড অফার আমি যখন অফারের রুলস রেগুলেশন আলোচনা করছি তখন অলরেডি এটা নিয়ে কথা বলেছি যে আহ, যে অফারটা হচ্ছে আমি এক্সপ্রেস করছি না, যে অফারটা আমি স্পেসিফিক কারো কাছে এক্সপ্রেস করছি না, তো সেটাই হচ্ছে আসলে ইমপ্লাইড অফার। ইমপ্লাইড অফারের সব থেকে পপুলার এক্সাম্পল হচ্ছে রেস্টুরেন্ট সার্ভিস। যে রেস্টুরেন্ট যদি কখনো কেউ দেয় সেটা আসলে একটা অফারই মিন করে যে আমি একটা রেস্টুরেন্ট খুলে বসেছি, আপনারা আসেন, এসে আপনাদের যা যা পছন্দ সেটা খান, বা এখানে যেগুলো অ্যাভেলেবল সেগুলো হচ্ছে আহ, আপনারা এনজয় করেন এবং তার এগেনস্টে আমাদেরকে প্রাইস দিয়ে যান। এটা হচ্ছে একটা অফার। তারপরে হচ্ছে আহ, তারপরে হচ্ছে আরেকটা হতে পারে যে এই যে ধরেন পাবলিক ট্রান্সপোর্ট বা পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো মেট্রো, ধরেন মেট্রোতে যখন চড়েন আপনারা, মেট্রোতে যে চড়েন বা মেট্রো যে সার্ভিসটা চালু করা হয়েছে এইটাও কিন্তু একটা অফার, যে আপনাদের জন্য একটা মেট্রো বা একটা ট্রান্সপোর্ট সার্ভিস চালু করে দিলাম। আপনারা হচ্ছে যদি এটাতে চড়তে চান আপনারা আসেন, এই রুটে এটা যাবে, আপনারা হচ্ছে এই মেট্রোতে করে আপনারা এই রুটে যেতে পারবেন, এবং যেখানে নামবেন সেই পর্যন্ত ভাড়া সিলেক্ট করা আছে, আপনার হচ্ছে সেই ভাড়াটা মেট্রো কর্তৃপক্ষকে দিতে হবে। তো এগুলো হচ্ছে কিন্তু জেনারেল অফার বা হচ্ছে ইমপ্লাইড অফার। এগুলো কিন্তু কোনো স্পেসিফিক ব্যক্তির কাছে করা হচ্ছে না, কিন্তু স্পেসিফিক ব্যক্তির কাছে না করা হলেও এনভায়রনমেন্ট বা সিচুয়েশনটা এমন যে সেখানে একটা অফার যে আছে এইটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। তো এটা মেইনলি সবার জন্য উন্মুক্ত এরকম টাইপের হবে স্যার ইমপ্লাইড অফার? হ্যাঁ, ইমপ্লাইড অফার হচ্ছে মানে সবার জন্য সেম, এখানে কোনো স্পেসিফিক কারো কাছে যেহেতু করা হচ্ছে না, এইটা সবার জন্যই সেম, এবং যাদের জন্য অ্যাপ্লিকেবল তাদের জন্যই আসলে এটা অফার। তো যেমন ধরেন এই যে মেট্রো সার্ভিসের কথা বললাম, এখন যারা হচ্ছে ধরেন ঢাকার বাইরে থাকে, যেমন কেউ হচ্ছে ধরেন সাভার থেকে হচ্ছে গাবতলী আসবে, এখন সাভার থেকে গাবতলী যে আসবে তার কাছে তো এই মেট্রোর সার্ভিসের কোনো দরকার হয় না। তো মেট্রো সার্ভিসের দরকার হবে যারা হচ্ছে মেট্রোর আশেপাশেই হচ্ছে আহ, মানে বসবাস করে। তো আপনাদের প্রশ্নটা কিন্তু এরকম আসতে পারে যে ইমপ্লয়েড অফারের মধ্যে আবার গ্যাপ থাকে, যে ইমপ্লয়েড অফার কি সবার জন্য ইমপ্লয়েড কিনা বা এটাকে সবাইকে টার্গেট করছে কিনা। উত্তর হচ্ছে না, এইটাও কিন্তু একটা স্পেসিফিক ক্লাস বা স্পেসিফিক এরিয়াকে কিন্তু টার্গেট করতে পারে। যেমন এই যে মেট্রোর কথা আমি বললাম, এটা ধরেন একটা প্রশ্ন আসতে পারলো যে মেট্রো চলে হচ্ছে ধরেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, তো একজন লোক হচ্ছে সাভার থেকে সে হচ্ছে গাবতলী আসবে, তো এইটা এই মেট্রো সার্ভিসটা তার জন্য ইমপ্লয়েড অফার কিনা। তো মেট্রো সার্ভিসটা তার জন্য ইমপ্লয়েড অফার না, বা তার জন্য কোনো অফারই না, কারণ এইটা তাকে উদ্দেশ্য করে দেওয়া হয় নাই, বা হচ্ছে সে যে এরিয়াতে আছে বা সে যে সার্কামস্টেন্সে আছে ওই পর্যায়ে কিন্তু তার কাছে অফারটা কোনো অফার না।
কিন্তু আবার হ্যাঁ, এখানে বলা যায় সে যদি ওই মেট্রো লাইনে চড়তে চায় বা মেট্রো লাইনের কোথাও ভ্রমণ ভ্রমণ করতে চায়, তখন হচ্ছে সেটা তার জন্য অফার হয়ে যাবে। তো ইমপ্লয়েড অফারটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে যাদের জন্য এটা সব থেকে বেশি অ্যাপ্লিকেবল বা রেলিভেন্ট, তাদের জন্য হচ্ছে এটা ইনস্ট্যান্ট ইমপ্লয়েড অফার। আর যারা হচ্ছে ওই অফার এরিয়ার মধ্যে নাই, তাদের জন্য এটা অফার হবে তখন যখন হচ্ছে তারা ওই স্পেসিফিক এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে নিয়ে আসবে। তো এই ব্যাপারটাও কিন্তু আসলে আপনাদের ম্যানুয়ালে, আমি যেটা বললাম সেটা আপনাদের ম্যানুয়ালে পাবেন না, যে ইমপ্লয়েড অফার সেখানে জাস্ট বলাই হয়েছে যে এটা ইন জেনারেল অফার, কোনো স্পেসিফিক কাউকে অফার দেওয়া হয় না। কিন্তু এখানে এই যে এই প্যাচটা আছে, প্যাচটা হচ্ছে যে ইমপ্লয়েড অফারে কিন্তু আবার সবার জন্য অফার না, এটা যাদের জন্য অ্যাপ্লিকেবল তাদের জন্য অফার, আর যাদের জন্য অ্যাপ্লিকেবল না তাদের জন্য এটা অফার করতে গেলে তাদেরকে ওই এনভায়রনমেন্টের মধ্যে আসতে হবে, তখনই হচ্ছে সেটা তাদের জন্য অফার হিসেবে করতে হবে। আচ্ছা, অফার হচ্ছে আমরা গত ক্লাসে অলরেডি কিছুটা নিয়ে আলোচনা করেছিলাম, যে আমি প্রপোজাল দিলাম, প্রস্তাব দিলাম, অফার দিলাম, সেটা অ্যাকসেপ্ট করা বা না করার একটা বিষয় আছে। আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম, তো এখানে আরেকটু আহ আরেকটু কিছুটা পার্ট এখানে আলোচনা করা যায়, যে অ্যাকসেপ্টেন্স বিষয়টা হচ্ছে প্রপোজাল বা অফারের একটা অন্যতম প্রধান এলিমেন্ট। যে যখন হচ্ছে একটা প্রপোজাল বা একটা অফার যখন অ্যাকসেপ্ট করা হবে, তখনই কিন্তু এই প্রপোজাল বা অফারটা অফার হিসেবে গণ্য হবে। আচ্ছা, এখন অফার অ্যাকসেপ্ট করে তখন সেটাকে একটা প্রপোজাল বা অফার যখন অ্যাকসেপ্ট করা হয় তখন সেটাকে আসলে কি বলা হয়? স্যার প্রমিস। রাইট, যখন একটা প্রপোজাল বা অফারকে অ্যাকসেপ্ট করা হয় তখন সেটা হয়ে যায় প্রমিস। তো এই যে প্রপোজাল বা অফার, প্রমিস, এগুলোর মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। যে আমি প্রপোজাল দিলাম, অফার করলাম, তো সেইটা তখনই প্রমিস হবে। প্রমিস মানে হচ্ছে আমি তোমাকে, মানে এই যে অফারটা এটা একটা ভ্যালিড হয়ে গেল, একটা হচ্ছে ফাইনাল স্টেজে একটা খুব মানে একটা স্ট্রং একটা বিষয় হয়ে গেল যখন সেই প্রপোজাল বা অফারটা হচ্ছে অ্যাকসেপ্ট হবে। তো সেই জন্য অ্যাকসেপ্টেন্স এবং রিভোকেশন এটা হচ্ছে কন্ট্রাক্টের খুব ইম্পর্টেন্ট দুইটা এলিমেন্টস। আচ্ছা, এখন আসেন, এখন এই আমরা একটু আগে হচ্ছে অফারের নিয়ম কানুন সম্পর্কে জানলাম। এখন হচ্ছে অফার যদি অ্যাকসেপ্ট করা হয়, অ্যাকসেপ্ট তো করতেই হবে, অ্যাকসেপ্ট না করলে সেটা অফার হিসেবে গণ্য হবে না, এটাও জানলাম। এখন জানবো হচ্ছে যে অ্যাকসেপ্টেন্সের আবার কিছু রুলস, রেগুলেশন, এলিমেন্টস, ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলা হলে বা না হলে আমরা সেটাকে অ্যাকসেপ্টেন্স বলবো কি বলবো না, সেটা হচ্ছে আমরা চিন্তা করবো। যেমন ধরেন এই যে গ্রহণ করা বা অ্যাকসেপ্টেন্সের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। রুলস এন্ড রেগুলেশনের মধ্যে প্রথম যেটা হতে পারে, যে প্রথম যেটা অবশ্যই হবে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলুট অ্যান্ড আনকোয়ালিফাইড। এই টার্মসটার সাথে কয়েকটা রুলস রেগুলেশন একসাথে জড়িত। যেমন ধরেন আহ, আমি আমার ফাইমকে বললাম যে আমি এই মোবাইলটা হচ্ছে বিক্রি করে দেবো, তো এটা আমি 2 বছর ব্যবহার করছি, আমি এটা 40,000 দিয়ে কিনেছিলাম, এখন 2 বছরে আমি এটা মানে 20,000 দিয়ে তোর কাছে বিক্রি করতে চাই, আমি আর একটা নতুন ফোন কিনবো, নতুন মডেলের। হয়ে গেলে আমি হচ্ছে প্রপোজাল দিলাম, অফার দিলাম তাকে। ফাইম হচ্ছে যদি বলে যে ঠিক আছে আমি রাজি, তাহলে কবে নিয়ে আসতে পারবে বল, আমি টাকাটা রেডি রাখবো। এটা কিন্তু একটা প্রমিস হয়ে গেল। এবং এই প্রমিসটা এটা যদি হচ্ছে তারা একটা লিখিত রাখে, যে একটা স্ট্যাম্পে সাইন করে একটা কিছু করে, যদিও ওই সিম্পল বা ছোটখাটো বিষয়ে ওই লিখিত কিছু রাখে না, বা স্ট্যাম্পে ট্যাম্পে সাইন করার বিষয় থাকে না, তখন হচ্ছে সেটা কন্ট্রাক্ট হয়ে যায়। কিন্তু এই ছোটখাটো প্রমিস বা অফার এটা ওই এগ্রিমেন্ট মানে ভার্বাল এগ্রিমেন্টের মধ্যেই কিন্তু বিরাজ করে। তো 20,000 দিয়ে বুঝলি, 20,000-ই নেবো, তাহলে তুই হচ্ছে বল, টাইম বল বা দিন বল, আমি সেখানে টাকা নিয়ে রেডি থাকবো, তুই হচ্ছে আমাকে মোবাইলটা দিবি, আমি তোকে টাকাটা দিয়ে দেবো। প্রপোজাল হলো, অফার হলো, কনসিডারেশন হলো। একজনের জন্য কনসিডারেশন হচ্ছে টাকা, একজনের জন্য কনসিডারেশন হচ্ছে মোবাইল। আর এখানে একদম আনকন্ডিশনাল ভাবে এই ট্রানজেকশনটা কিন্তু ফুলফিল হয়ে গেল। কিন্তু যদি হচ্ছে এমন হয় যে ফাইম আমাকে বললো যে আসলে দোস্ত, এটা তো মোবাইল তো প্রতিদিনই নতুন নতুন মডেল বের হচ্ছে,
এখন 2 বছর আগে কেনা, এটা যদি আমি মার্কেটে মানে কিনতে যাই 20,000 টাকা দিয়ে, তাহলে আরো আমি মানে আপডেট মডেলের ফোন পাবো। তো যাই হোক, মানে তোরও বিক্রি করতে হবে, নতুন একটা কেনার ইচ্ছা। তো ঠিক আছে, আমি 20,000 না, তোকে হচ্ছে 15,000 টাকা দেবো। তো এই যে 20,000 না 15,000 টাকা দেবো, এইটা কিন্তু আসলে যখন এই ব্যাপারটা ঘটবে তখন কিন্তু ওই ইনিশিয়াল অফারটা আর এক্সিস্ট করবে না। ইনিশিয়াল অফার বা ইনিশিয়াল প্রপোজালটার এক্সিস্ট করবে না। এইটা হয়ে যাবে নতুন একটা অফার। আগে অফারার ছিল হচ্ছে আমি ফাইমের কাছে, আর এখন ফাইম মানে অফারার হয়ে যাবে ফাইম আমার কাছে। তো একটা অফার যখন মডিফিকেশন ঘটে, যে ঠিক আছে এইটা না, তাহলে আমরা এইটা করি, তখন সেটাকে বলা হচ্ছে কাউন্টার অফার। অফারের এগেনস্টে যখন আরেকটা অফার করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে কাউন্টার অফার। তো কাউন্টার অফার যখন করা হবে, তখন কিন্তু আগের অফারটার ভ্যালিড হবে না, তখন কিন্তু কথা হবে ওই কাউন্টার অফার নিয়ে। তো অ্যাকসেপ্টেন্সের জন্য প্রথম রুলস এন্ড রেগুলেশনটা হচ্ছে যে যে অফারটা বা যে প্রমিসটা নিয়ে আমরা কথা বলছি, সেটা নিঃশর্তভাবে অ্যাকসেপ্টেড হতে হবে। তবেই আমরা সেই এক্সিস্টিং অফারকে অফার হিসেবে গণ্য করবো। আর যদি নিঃশর্ত না হয়, সেটা ওই অফারটা ভ্যালিড থাকবে না, সেই অফারের নাম হয়ে যাবে কাউন্টার অফার। আচ্ছা, এখানে কাউন্টার অফার এইটার আবার একটা বিষয় আছে। যেমন ধরেন ফাইন বললো যে ঠিক আছে 20,000 দিবি, এখন এইটার কি মানে কখনো সার্ভিসিং করানো হয়েছিল, এটা আমাকে একটু জানা। তো এই যে এটাকে যে সার্ভিসিং করানো হয়েছিল কি হয় নাই, এটা যে জানাতে বলছে ফাইন, এইটা কিন্তু আর কাউন্টার অফার না। এটা কিন্তু একটা ক্লারিফিকেশন, যে আমি যখন কারো কাছ থেকে মোবাইল কিনবো, আমি তার অবশ্যই কন্ডিশন আমাকে জানতে হবে, যে এটা কতদিন ধরে ব্যবহার করছে, সার্ভিসিং করা হয়েছিল কি হয় নাই, এটা কি কখনো খোলা হয়েছিল কি হয় নাই, এই মোবাইলের সাথে কি টোটাল বক্স সহ দেবে আমাকে, নাকি শুধু মোবাইলটাই দেবে, মোবাইলের সাথে কি অরিজিনাল চার্জারটা আছে। এই বিষয়গুলো যখন আসবে বা জানতে চাবে ফাইন, এইটা কিন্তু কাউন্টার অফার না, এটা কিন্তু ক্লারিফিকেশন। এই ক্লারিফিকেশন যদি থাকে, তাহলে কিন্তু ওই আগের অফার কোনো মানে ভ্যালিডিটি নিয়ে কোনো প্রশ্ন আসবে না। আগের অফারটা এক্সিস্টই করবে ক্লারিফিকেশনে পড়ো, কারণ এই ক্লারিফিকেশন গুলা দিয়েই হচ্ছে আসলে টোটাল এগ্রিমেন্টটা বা টোটাল অ্যাকচুয়াল ট্রানজেকশনটা কিন্তু ঘটবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে অফার যে দিচ্ছে, অফার দিল ফাইমের কাছে, আমি দিলাম। এখন ফাইমকে এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, বা যদি সে অ্যাকসেপ্ট করে, সেটা আমাকে মানে একটা এমন ভাবে জানাতে হবে যেটা আসলে রিজনেবল, যেটা আসলে ইউজুয়াল। তো এখন ধরেন ফাইম কি করলো, যে ফাইম হচ্ছে একটা কবুতরের, তার হচ্ছে আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, এটা একটা চিঠি লিখে কবুতরের পায়ে হচ্ছে সেই চিঠিটা বেঁধে দিয়ে সে কবুতরটাকে উড়িয়ে দিল আমার কাছে। তো সেই কবুতরের যে আমার কাছে আসবে, এটার তো কোনো ঠিক ঠিকানা নাই, এবং সেটা এখনকার দিনে এই কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান কিন্তু ইউজুয়াল না। তো এখনকার যুগে এসে যদি ফাইম আমাকে ওই কবুতরের মাধ্যমে অ্যাকসেপ্টেন্স পাঠায়, এইটা কিন্তু আসলে অ্যাকসেপ্টেন্স হবে না। এবং পরে যদি ফাইন বলে যে হ্যাঁ আমি তো এটা পাঠিয়েছিলাম, এটা তো হচ্ছে দেখি যে আমি ছবি তুলে রাখছি, যে কবুতরের ছবি তুলে রাখছি, যে এটা তোর কাছেই পাঠিয়েছিলাম। তো আমি আমার কিন্তু মানে সমস্ত আহ, আমার কিন্তু স্ট্রং একটা পয়েন্ট থাকবে সেই ফাইন যে অ্যাকসেপ্ট করে নাই এটা ধরে নেওয়ার। কারণ যদি সে অ্যাকসেপ্ট করতোই, সে আমাকে এমন ভাবে জানাতো যেটা আমার জন্য খুব
আচ্ছা, সরি, নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছিল। তো যেটা বলছিলাম যে অ্যাকসেপ্টেন্স হতে গেলে এইটারও কিছু রুলস রেগুলেশন আছে। তো অ্যাকসেপ্টেন্স হতে গেলে এইটার রুলস রেগুলেশনের মধ্যে আমরা কিছু পয়েন্ট বললাম। তো এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে এমন ভাবে অ্যাকসেপ্ট করতে হবে যাকে অফারটা দেওয়া হচ্ছে, যে যে অ্যাকসেপ্ট করছে তার কাছে ওই অ্যাকসেপ্টেন্সটা পৌঁছায়। তো এখন ধরেন যে পায়ের বিজ্ঞাপনটা যে দিলাম, কবুতর এক্সাম্পলটা যে দিলাম যে কবুতরের পায়ে বেঁধে যদি চিঠি পাঠায় ফাইম আমার কাছে যে আমি এটা অ্যাকসেপ্ট করেছি, এটা আমার কাছে ইউজুয়াল হবে না, এবং এটা যে অ্যাকসেপ্ট হয়েছে সেটা কিন্তু আমি, মানে আমার স্ট্রং পয়েন্ট হবে এটা আমার ভেবে নেওয়া যে এটা অ্যাকসেপ্ট হয়নি। আবার ধরেন ফাইম ধরে নিল যে সে আমাকে অফার করছে 20,000 টাকা, ঠিক আছে আমি মোটামুটি রাজি, যে এটা যেহেতু মার্কেটে কিনতে গেলে 20,000 টাকা আমি এই কনফিগারেশন মোবাইল পাবো না, আমি মোটামুটি রাজি। আর ফাইম হচ্ছে ভেবে বসে থাকলো কিন্তু আমাকে জানালো না। তো এখন হচ্ছে আমি ভাবলাম যে আমি তো ফাইমকে 7 দিন আগে বলছি, সে কি এটা অ্যাকসেপ্ট করলো কি করলো না, আমাকে তো কিছু জানালো না। 7 দিন ঠিক আছে, আর একদিন দেখি, 2 দিন দেখি, 10 দিন হয়ে গেল। তো 10 দিনের মধ্যেও হচ্ছে ফাইম আমাকে জানাই নাই, কিন্তু ফাইম হচ্ছে ভেবে নিয়ে বসে আছে। তো ভেবে নিয়ে বসে আছে, এটা আমাকে জানাই নাই, এই সুযোগে আমি কি করলাম, আমি আরেকজনকে পেলাম, তার কাছে আমি ফোনটা বিক্রি করে দিলাম। তো তখন ফাইম যখন জানতে বললো, তখন কিন্তু ফাইমের বলার কোনো অধিকার নেই যে তুই আমাকে প্রপোজালটা দিয়ে, অফারটা দিয়ে অন্য একজনের সাথে আবার সেই ফোনটা কেন বিক্রি করে দিবি। তো এইটা বলার কোনো অধিকার তার কাছে নাই, কারণ সে সে যে এটা অ্যাকসেপ্ট করেছে আমার অফারটা, সেটা সে আমাকে জানায় নাই এবং আমার সাথে কমিউনিকেট করে নাই। তো স্যার এখানে কি অ্যাকসেপ্টেন্স ওই specific মনে, কোনো স্যার আরেকবার বলবেন, আপনার কথাটা বুঝি নাই। এখানে কি স্পেসিফিক টাইম দেওয়া থাকবে যার ভিতরে তাকে বলতে হবে স্যার, এরকম কিছু? না, আপনি খুব ভালো একটা প্রশ্ন করছেন, কিন্তু এখানে কোনো টাইম দেওয়া থাকবে না। টাইম দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন টাইমিং যদি থাকে যে ঠিক আছে তুই হচ্ছে আমাকে 2 দিনের মধ্যে জানা, এটা একটা টাইম যদি দিয়ে দেয় তাহলে তো টাইমিং হয়ে গেল। আর যদি টাইমিংটা না দেয় তাহলে সেটাকে বলতে হবে রিজনেবল টাইম। এখানে আপনারা একটা টার্ম পাবেন বারবার, সেটা হচ্ছে একটা রিজনেবল টাইম। রিজনেবল মানে হচ্ছে একটা এমন একটা টাইম থাকবে অফার অ্যাকসেপ্ট করা বা রিভোক করার বিষয়টা, সেইটা আসলে সবার কাছে গ্রহণযোগ্য। যে ধরেন এই যে মোবাইলটা যে বিক্রি করার যে এক্সাম্পলটা আমি দিলাম, সেটার জন্য আমি তাকে আসলে যদি সে আমার কাছ থেকে 1 মাস 2 মাস সময় চায়, তাহলে তো সেটা আসলে দেওয়া সম্ভব না, কারণ আমার ইমিডিয়েট আমি চিন্তা করছি, প্ল্যানিং করছি, এটা আমার লাগবে। তো তো এইটা হচ্ছে এখানে রিজনেবল, কিন্তু 1 মাস 2 মাস তার কাছে কিন্তু, বা এই এগ্রিমেন্টের জন্য কিন্তু রিজনেবল না। রিজনেবল হতে পারে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, এটা কিন্তু এই স্পেসিফিক কন্ট্রাক্টের জন্য বা অফারের জন্য হচ্ছে রিজনেবল। আবার যদি মনে হয় যে একটা ফ্ল্যাট বিক্রির একটা অফার চলছে, বা ফ্ল্যাট বিক্রির, আমি আমার ফ্ল্যাট যে ফ্ল্যাটে আছে আমি একজনকে অফার করলাম যে আমি এটা বিক্রি করে দেবো এই দাম, তো এইটার জন্য কিন্তু তাকে আমি ওই 2 দিনের মধ্যে জানাবো বা জানাতে হবে এটা কিন্তু বলতে পারি না, কারণ ফ্ল্যাট বিক্রি একটা বড় একটা বিষয়, এখানে কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে। তো তাকে আমি মাসখানেক সময় দিতেই পারি। তো এই যে আহ, যতটুকু সময় অ্যালাউ করা হবে এটা হচ্ছে নির্দিষ্ট হতে পারে, আর যদি নির্দিষ্ট না হয় সেটা হচ্ছে রিজনেবল হতে হবে। এবং রিজনেবল যেটা, সেটা আসলে একটা কমন সেন্সের ব্যাপার। এখানে আইন দ্বারা, মানে আইনের মধ্যে কোনো স্পেসিফিক কিছু বলা নেই যে রিজনেবল টাইম কোনটার জন্য কতটা, এইটা একটা কমন সেন্সের ব্যাপার। তো আপনাদের যদি রিজনেবল টাইম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, আপনারা তখন কমন সেন্স অ্যাপ্লাই করবেন, যে যদি এই যে মোবাইল ফোন বিক্রি করার কথা আসে তখন একটা রিজনেবল টাইম এটার জন্য হবে, যদি এটা ফ্ল্যাট বিক্রি করার কথা আসে তখন এটা রিজনেবল টাইম অবশ্যই বেশি হবে। তো এইভাবে রিজনেবল টাইমটা এক একটা সিচুয়েশনের জন্য একইভাবে কিন্তু ভ্যারি করে। তো আপনারা যখন পরীক্ষাতে বসবেন বা পরীক্ষাতে প্রশ্ন আসবে, তখন আপনারা ওই সিনারিওটা দেখে বা কেসটা দেখে আপনারা রিজনেবলনেস কতটুকু হবে সেইটা কমন সেন্স অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে মোড অফ অ্যাকসেপ্টেন্স, টাইম অফ অ্যাকসেপ্টেন্স। আমি যেটা বললাম যে মোড, ওই অলরেডি মানে একই জিনিস বারবার আসে। তো মোড মানে হচ্ছে আমি কিভাবে দেবো অ্যাকসেপ্টেন্সটা, সেইটা অবশ্যই মানে ক্লারিফাই হতে হবে, ইউজুয়াল হতে হবে, আনইউজুয়াল কিছু হওয়া যাবে না। টাইম, যেটা নিয়ে আপনি কথা বললেন বা যেটা নিয়ে কথা বললাম, আসলে কতদিনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে, এটা হচ্ছে যদি স্পেসিফাই করা থাকে তাহলে তো থাকলোই, কোনো বিতর্ক নাই। আর যদি স্পেসিফাই না করা থাকে সেখানে অবশ্যই একটা রিজনেবল টাইম সেখানে মেনশন করতে হবে বা হচ্ছে মেনটেন করতে হবে। আর ফাইনালি অ্যাকসেপ্টেন্সটা যে হয়েছে এইটা, আমি মানে এটাকে অ্যাকসেপ্টেন্স কখন বলা যাবে, তখনই বলা যাবে যখন যে অ্যাকসেপ্ট করেছে সে হচ্ছে যে প্রপোজালটা দিয়েছে তাকে জানিয়ে দেয় বা তার সাথে কমিউনিকেট করে দেয় যে ঠিক আছে আমি রাজি, তাহলে এবার আমরা ফাইনালাইজ করতে পারি। সো যখন হচ্ছে এটা কমিউনিকেটেড হয়, একজন মানে প্রপোজাল যে দিয়েছে বা অফার যে দিয়েছে, সে যখন ব্যাপারটা জেনে যায় যে আমি আমার
যাকে অফারটা দিয়েছি সে অ্যাকসেপ্ট করেছে, তখনই হচ্ছে আসলে অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিটেড হয়ে যায়। আচ্ছা, আর হচ্ছে ফাইনালি প্রথমটা just একটু অ্যাকসেপ্টেন্স বলতে প্রথম কোনটা, অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড, এটা? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড মানে হচ্ছে যে আহ, আমি যখন ধরেন ফাইমকে এই যে মোবাইলটা বিক্রি করার অফার দিচ্ছি যে আমার এই ফোনটা আমি বিক্রি করে দেবো, এটা হচ্ছে ধরেন স্যামসাং এই মডেল, আমি 2 বছর আগে 40,000 দিয়ে কিনেছিলাম, 20,000 টাকায় এখন বিক্রি করবো ফাইমকে। তো ফাইমকে আমি অফারটা দিলাম। তো ফাইম যখন অ্যাকসেপ্ট করবে তখন সেটা একদম মানে আনকন্ডিশনাল হতে হবে, যে ধরেন ফাইম আমাকে বললো যে না দোস্ত আসলে এই 20,000 টাকা দিয়ে তোর যে কনফিগারেশন এটা থেকে আমি ভালো কনফিগারেশন পাবো, তো আমি 20,000 টাকা না, আমি হচ্ছে 15,000 টাকা দিই। এখানে কিন্তু একটা সে কন্ডিশন লাগিয়ে দিই, তো যে আমি কোনটা কিনতে পারি, কিন্তু এটা যদি 15,000 টাকায় আমাকে দেওয়া হয়। তো এই যে একটা কন্ডিশন চলে আসলো, এইটার মানে কিন্তু কন্ডিশন চলে আসলো যে সে 15,000 টাকা দিলে ফোনটা হচ্ছে নেবে, এইটা কিন্তু অ্যাকসেপ্টেন্স না। কারণ যে ইনিশিয়াল অফারটা ছিল, সেই ইনিশিয়াল অফারটা ছিল একটা ফোন এবং 20,000 টাকার কনসিডারেশন। তো একটা ফোন যদি 20,000 টাকার কনসিডারেশন, এটা যদি কোনোভাবে বিচ্যুত হয় বা এটার মধ্যে যদি কোনো কন্ডিশন চলে আসে যে নেব 5,000 টাকা কম রাখ, তারপরে হচ্ছে আমি হচ্ছে টাকাটা দেবো কিন্তু আমি ইনস্টলমেন্টে দেই, আহ এইরকম কোনো কন্ডিশন যখন চলে আসে তখন কিন্তু সেটা ওই অফারের এগেনস্টে অ্যাকসেপ্টেন্স বলা যায় না, এটাকে বলা যায় যে কাউন্টার অফার। মানে আমি একটা অফার করলাম, তার এগেনস্টে আমার কাউন্টার পার্টি আরেকটা অফার করলো আমাকে, যে আমি 15,000 টাকা দেবো, আমি ইনস্টলমেন্টে দেবো, আমি হচ্ছে 1 বছর পরে দেবো। এইটা হচ্ছে আবার একটা নতুন অফার হয়ে গেল, যাকে বলা হয় ইনিশিয়াল অফারের কাউন্টার অফার। তো কাজেই আপনারা যখন একটা স্পেসিফিক অফারের অ্যাকসেপ্টেন্স নিয়ে আলোচনা করবেন, সেই অ্যাকসেপ্টেন্সটা অবশ্যই আনকন্ডিশনাল হতে হবে। মানে আমি যে অফারটা করেছি সেটা যদি আনচেঞ্জড ভাবে কেউ অ্যাকসেপ্ট করে, তবেই সেটাকে আমরা অফার হিসেবে গণ্য করতে পারবো। ঠিক আছে? স্যার এটা কাইন্ড অফ আনকোয়ালিফাইড বলা হবে তখন? হ্যাঁ, আনকোয়ালিফাইড, রাইট, অ্যাবসোলুট এন্ড আনকোয়ালিফাইড এবং আনকন্ডিশনাল, আপনারা ওই শব্দটাও লিখতে পারেন যে অ্যাবসোলুট, আনকোয়ালিফাইড, আনমডিফাইড এন্ড আনকন্ডিশনাল। এই শব্দগুলো হচ্ছে একই কথা আর কি, যে এখানে কোনো শর্ত প্রযোজ্য থাকবে না। আমি যে অফারটা দিলাম সেটা যদি একদম সেম ভাবে কোনো মডিফিকেশন চেঞ্জ ছাড়াই হচ্ছে অ্যাকসেপ্টেন্স হয়, তবেই আমরা ওই অফারকে বলতে পারবো সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। ঠিক আছে? শর্তহীন গ্রহণযোগ্য। সরি? শর্তহীন গ্রহণযোগ্য তুমি। হ্যাঁ, রাইট, এখানে কোনো শর্ত থাকবে না। যদি শর্ত থাকে সেটার ওই অফার থাকবে না, সেটা একটা নতুন অফার হয়ে যাবে। স্যার মোড অফ অ্যাকসেপ্টেন্সটা কি? মোড অফ অ্যাকসেপ্টেন্স হচ্ছে এই যে আমি যেটা বললাম যে আমি মানে ফাইম ধরেন সে হচ্ছে এই যে অ্যাকসেপ্ট যে করেছে, এটা আমাকে এমন ভাবে জানাবে যে সেই জানানোর মাধ্যমটা হচ্ছে খুব নর্মাল এবং ইউজুয়াল। ওই যে আমি যেটা বললাম যে আহ, ধরেন ওই যে কবুতরের পায়ে চিঠি বেঁধে সে আমার কাছে পাঠিয়ে দিল যে ঠিক আছে আমি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করলাম, এটা হচ্ছে এই যে আমি এই কবুতরের পায়ে একটা চিঠি পাঠিয়ে আমার কাছে পাঠিয়ে দিল ফাইম। এইটা তো আসলে এখনকার দিনে তো কোনো ইউজুয়াল মোড না, মোড মানে হচ্ছে মাধ্যম। মানে অ্যাকসেপ্টেন্সটা যে যে করবে এটা কিভাবে করবে, হয় সে করতে পারে দেখা করতে পারে যে ঠিক আছে এটা আয় দেখা করি, তোর ফোনটা নিয়ে আয় আমি একটু দেখি, দেখা করে ফোনটা চেক করে ঠিক আছে সে বলে সামনাসামনি বলে দিল ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম। আবার হতে পারে যে ঠিক আছে ফোনে মানে বলে দিল যে ফোন দিয়ে ফাইম আমাকে ফোন দিল ঠিক আছে দোস্ত আমি রাজি, বা হচ্ছে আমাকে মেসেজ করে দিল, যে মেসেজ করে দিল মেসেঞ্জারে পাঠিয়ে দিল। এগুলো হচ্ছে ইউজুয়াল মোড, মানে যেগুলা নর্মাল মাধ্যম অ্যাকসেপ্টেন্সের, যেটার মাধ্যমে আসলে কোনো অনিশ্চয়তা থাকে না, যেটার মাধ্যমে দুইজনে ক্লারিফাইড হয় যে সে অ্যাকসেপ্ট করেছে কি করেনি। কিন্তু যদি হচ্ছে ওই যে এমন একটা মাধ্যমে সে জানালো যে ধরে ওই যে কবুতরের পায়ে বেঁধে পাঠালো, আমার হচ্ছে ফেসবুক নাই মেসেঞ্জারও নাই, সে হচ্ছে আমার মানে মেসেঞ্জার একটা আমার নামে সার্চ দিয়েছে, সার্চ দিয়ে হচ্ছে একটা আমার আমার নামে একটা প্রোফাইল পেয়েছে, সেখানে মেসেজ পাঠিয়ে দিয়েছে, সেটা যে আমার কিনা সেটা তো সে জানে না, বা সেটা তো হচ্ছে সে কনফার্ম করে নাই। এইসব মাধ্যমে বা এইসব ভাবে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেন্স হিসেবে গণ্য হবে না। অ্যাকসেপ্টেন্স হতে গেলে অ্যাকসেপ্টেন্সের মোড বা মাধ্যমটা কিন্তু ভ্যালিড, নর্মাল এবং ইউজুয়াল হতে হবে। ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। Acceptance must be made while the offer is in force.
হ্যাঁ, এটা হচ্ছে আমি বলতাম, এটা হচ্ছে লাস্ট, এটা যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড ওয়াইল দ্য অফার ইন ফোর্স। অফার ইন ফোর্স মানে হচ্ছে যে ধরেন অফারটা মানে ভ্যালিড থাকা অবস্থায় হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা সম্পূর্ণ হতে হবে। যেমন ধরেন এই যে ফাইম আমাকে মনে মনে রেখে দিচ্ছে যে আহ, আমি হচ্ছে ওর কাছ থেকে এটা যে আমাকে অফার দিচ্ছে আমি এটা অ্যাকসেপ্ট করবো, সে মনে মনে রেখে দিচ্ছে, আমাকে বলে নাই। তো বলে নাই, এখন আমি কি সারা জীবন বসে থাকবো নাকি যে তার তার অ্যাকসেপ্টেন্সটা শোনার জন্য? আমি তো অবশ্যই ওই যে 7 দিন বা 10 দিন পরে যদি আমি তার কাছ থেকে কোনো রেসপন্স না পাই, তাহলে আমি অবশ্যই যদি আরেকজনকে ইচ্ছুক পাই পাই কেউ যে ওই ফোনটা কিনতে চাই, আমি তার কাছে অবশ্যই বিক্রি করে দেবো। এখন ধরেন আমি 7 দিন ওয়েট করে আমি আর মানে 7 দিনের পরে আমি একজনের কাছে সে ফোনটা বিক্রি করে দিলাম। তো বিক্রি করে দেওয়ার পরে হচ্ছে ফাইম একদিন আমাকে ফোন দিছে যে ঠিক আছে দোস্ত, তাহলে আমি ওই ফোনটা নিতে রাজি। তো আসলে ওই অফারটা তখন তো আর ভ্যালিড নাই, বা অফারটা তখন তো আর এক্সিস্টই করে না, কারণ সে অফারের যে ঘটনাটা সেই ঘটনাটা অন্যখানে ঘটে গেছে। তো অন্যখানে ঘটে যাওয়ার পরে যদি সে মানে যাকে ইনিশিয়ালি অফারটা দেওয়া হয়েছে সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু সেটাকে আর অ্যাকসেপ্টেন্স বলা যাবে না। তো অফার ইন ফোর্স মানে হচ্ছে যে অফারটা ভ্যালিড এবং এক্সিস্টিং থাকা অবস্থায় অ্যাকসেপ্টেন্সের ফর্মালিটিস গুলো সেরে ফেলতে হবে। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, আমি যেগুলা বললাম সেগুলা এখানে কিছু এক্সাম্পল দিয়ে বলা আছে, এবং আপনারা এটা পড়বেন। আমি যেগুলা মানে আলোচনা করলাম সেগুলো এখানে আছে। তো আমি যেটা বললাম যে এখানে আমি চেষ্টা করেছি যে কিছু এক্সট্রা মানে রিসোর্স দিতে, যেখানে আমি যেগুলো আলোচনা করছি আমরা সেগুলোতে একটু রাইট আপ করে, যাতে আপনাদের কাছে আরো ক্লারিফাই হয়। কারণ ক্লাসের সময় হয়তো কিছু মিস হয়ে যেতে পারে, কিছু মানে হয়তো শুনেছেন কিন্তু বোঝেননি। তো আমি আমার স্লাইডটা যখন পড়বেন, আমার ক্লাসের লেকচার শুনতে শুনতে বা আমার লেকচারের পয়েন্টগুলো মাথায় রেখে যখন স্লাইডটা পড়বেন, তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। কারণ আমি সেভাবেই স্লাইডটা তৈরি করার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা মানে আহ, একটু কঠিন বা কমপ্লেক্স জিনিসগুলোর একটা এক্সাম্পল দিয়ে একটা কিছু একটা থাকে এখানে। আচ্ছা, এখন আসেন কনসিডারেশন। আমরা অলরেডি হচ্ছে কনসিডারেশন নিয়ে একটা জ্ঞান অর্জন করেছি। যে কনসিডারেশন মানে হচ্ছে যে একটা কন্ট্রাক্ট বলেন, একটা এগ্রিমেন্ট বলেন, একটা প্রপোজাল বলেন বা অফার বলেন, এইটা আসলে শুধু শুধু হতে পারে না, বা এমনি এমনি হয় না। এটা হচ্ছে যখন কেউ করে তখন কিছুটা পাওয়া বা না পাওয়া, বা হচ্ছে করা বা না করার জন্য করে। তো এই যে একটা একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট, একটা প্রপোজাল বা অফারের মধ্যে যে পাওয়া না পাওয়া, করা বা না করা যে বিষয়টা থাকে, সেটাই হচ্ছে একে অপরের জন্য কনসিডারেশন। তো এখন এই কনসিডারেশন, আমরা কনসেপ্টটা শুনলাম, এখন এই কনসিডারেশন নিয়ে একটা মানে কিছু ডিটেলসে আমরা একটু দেখার চেষ্টা করব যে এটার কিছু এক্সপ্লানেশন বা এটার মধ্যে একটু খুঁটিনাটি বিষয় আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন এখন এই যে কনসিডারেশন মানে, যেহেতু আমরা ল পড়ছি, আমরা হচ্ছে আইন পড়ছি, তো আমরা পদে পদে আমাদেরকে এই ল গুলা বুঝিয়ে দেবে বা মনে করিয়ে দেবে যে তুমি যেটাই করো না কেন সেটা হচ্ছে লফুল হতে হবে। তো লফুল ছাড়া মানে আনলফুল অনেক কনসিডারেশন আমরা দেখে থাকি। যেমন ধরেন লফুল কনসিডারেশন মানে কি? লফুল কনসিডারেশন হচ্ছে এই যে এই মোবাইলটার কথা আমি একটা এক্সাম্পল দিয়েই হচ্ছে সবগুলা যদি বলি তাহলে মানে ব্যাপারটা ক্লিয়ার হয় যে আমি ফাইমকে আমার ফোনটা দেব, এবং সেই ফোনটা সে চেক টেক করে যখন সে আমাকে 20,000 টাকা দেবে, এটা কিন্তু খুব সুন্দর একটা মানে লফুল কনসিডারেশন। এখানে পুরোনো ফোন বিক্রি করাও হচ্ছে আইনগত বিধিনিষেধ নাই। সে যে আমাকে টাকা দিয়ে কিনলো বা টাকা দিয়ে আমার কাছ থেকে ফোনটা কিনলো, এইটাও হচ্ছে আইনগত বিধিনিষেধ নাই। এটা হচ্ছে একটা লফুল কনসিডারেশন, মানে আমার জন্য ওই 20,000 টাকা হচ্ছে লফুল কনসিডারেশন, যেটাতে কোনো মানে ইলিগাল কোনো কিছু হয়নি। আবার সেও হচ্ছে টাকা দিয়ে যে মোবাইল ফোন কিনলো, এইটাও কিন্তু তার জন্য ইলিগাল কোনো কিছু হয়নি। কিন্তু যদি হচ্ছে এমন হতো সে, আমি তার কাছে মাদক দ্রব্য বিক্রি করছি, আমি তার কাছে হচ্ছে অস্ত্র বিক্রি করছি, যেটা দেশের অভ্যন্তরীণ আইন দ্বারা হচ্ছে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এমন একটা জিনিস যদি আমি ট্রানজেকশন বা হচ্ছে দেনা পাওনার জন্য বা হচ্ছে বিনিময়ের জন্য একটা কন্ট্রাক্ট বা একটা এগ্রিমেন্ট করি, সেটা কিন্তু আসলে লফুল কনসিডারেশন বলে গণ্য হবে না। এবং সেটা নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা হলে কোর্টের কাছে গিয়ে বা আদালতের কাছে গিয়ে কিন্তু বিচার পাওয়া যাবে না। যেমন ধরেন
আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস। তো পাবলিক সার্ভিস বলে কিছু সার্ভিস আছে। তো পাবলিক সার্ভিসে গিয়ে যেমন ধরেন এই যে আনলফুল কনসিডারেশন, এটার একটা যারা ট্যাক্সের কাজ করেন তারা তাদের সামনে এটা একটা ক্লিয়ার একটা বিষয় যে ধরেন আমি আমার ইনকাম ট্যাক্স রিটার্ন যখন সাবমিট করি, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করলে আমার কি প্রাপ্য? আমার প্রাপ্য হচ্ছে যে সার্কেলে আমি হচ্ছে আমার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব, সে আমাকে একটা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দেবে, এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দেবে এবং তার আগে একটা অ্যাকনোলেজমেন্ট দেবে, প্রাপ্তি স্বীকার পত্র। তো এখন হচ্ছে আপনারা যারা ট্যাক্সের কাজ করেন বা সামনে করবেন, বা বাংলাদেশের ট্যাক্স আইন নিয়ে যাদের বিন্দুমাত্র নলেজ আছে, তারা দেখবেন বা জানবেন যে এই যে ট্যাক্স অফিস থেকে আমি যদি কোনো সার্ভিস নিতে চাই যেটা আমার প্রাপ্য, সেইটা আমি কিন্তু এমনি এমনি আসলে পাই না। তো আমাকে কি করতে হয়? আমাকে তাদেরকে হ্যাপি করতে হয়, আমাকে তাদেরকে কিছু আন্ডার টেবিল মানি দিতে হয়। তো আন্ডার টেবিল মানি কিন্তু এখানে একটা কনসিডারেশন হচ্ছে যে আমি ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা পাবো, এবং এইটার এগেনস্টে আমাকে তাকে 2,000 টাকা দিতে হবে। তো এইখানে কিন্তু আসলে এই যে সার্টিফিকেটটা আমার কিন্তু এমনিই পাওয়ার কথা, এখানে আমার কোনো টাকা পয়সা লেনদেনে কোনো সুযোগ বা মানে ইচ্ছা বা হচ্ছে কোনো কিন্তু দরকার নাই। কিন্তু যেহেতু আমাকে দিতে হচ্ছে, এটা একটা কনসিডারেশন ঠিকই, কিন্তু এটা কিন্তু একটা লফুল কনসিডারেশন না, এটা হচ্ছে একটা ইলিগাল কনসিডারেশন। কাজে আমরা যখন একটা কন্ট্রাক্ট করব, কন্ট্রাক্টের কনসিডারেশনে আলোচনা করব, সেটা অবশ্যই আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে সেটা ইলিগাল না হয় এবং আনলফুল না হয়। সেটা ন্যাচারাল এবং খুব লজিক্যাল একটা কনসিডারেশন কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে কন্ট্রাক্টটা কিন্তু শেষ করতে হবে। স্যার ইললিগাল হলে তো কন্ট্রাক্টও হবে না যদি কনসিডার ইললিগাল হয় স্যার। রাইট, ইলিগাল কনসিডারেশন হলে সেটা আসলে কন্ট্রাক্টই হবে না, এবং সেটা আমি একটু পর আসবো, সেটাকে বলা হবে ভয়েড কন্ট্রাক্ট বা ভয়েড এগ্রিমেন্ট। ভয়েড মানে হচ্ছে বাতিল, মানে আমি হচ্ছে একটা ইলিগাল কনসিডারেশনের এগেনস্টে ইলিগাল জিনিসের জন্য আমরা কন্ট্রাক্ট করছি, সেটা হয়তো মানে আমাদের দৃষ্টিতে হচ্ছে এগ্রিমেন্ট, কিন্তু সেটা হচ্ছে কন্ট্রাক্ট হবে না, সেটা একটা এগ্রিমেন্ট হবে, কিন্তু হচ্ছে এনফোর্সিবল বাই ল হবে না। মানে সেটার আমি কারোর সাথে কন্ট্রাক্ট করতেই পারি, এগ্রিমেন্ট করতে পারি যে চুপি চুপি করলাম, কিন্তু সেখানে যদি কোনো ঘটনা ঘটে বা কোনো ব্রিচ অফ কন্ট্রাক্ট ঘটে, আমি কারোর কাছে বিচার চাইতে পারবো না। তো কাজে ইললিগাল কনসিডারেশন যদি চলে আসে, সেটার আসলে পুরা জিনিসটাই হচ্ছে বাতিল হয়ে যাবে। কনসিডারেশন ইললিগাল, এবং সেটার জন্য পুরা কন্ট্রাক্টই হচ্ছে ইললিগাল। আচ্ছা, একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। আমরা যেটা বোঝার চেষ্টা করলাম, যেটা কন্ট্রাক্ট হতে গেলে অবশ্যই একটা একটা না কিছু কনসিডারেশন লাগবে, মানে কিছু পাওয়া বা না পাওয়া, একজনের লাভ, মানে দুই পক্ষের লাভ, এরকম কিছু একটা ব্যাপার লাগবে, সেটাকে আমরা কনসিডারেশন বলছি। কিন্তু কিছু এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে, যেখানে কনসিডারেশন না হলেও সেটাকে আসলে কন্ট্রাক্ট বলা যায়। তো সেই ব্যতিক্রম গুলা কি কি? সেই ব্যতিক্রম গুলার প্রথমেই একটা আছে, সেটা হচ্ছে আমি যদি কাউকে আমার মানে লাভ অ্যাফেকশন থেকে, আমার মানে ভালোবাসা থেকে যদি কোনো কিছু কাউকে দেওয়ার ইচ্ছা করি, তখন সেটা একটা কনসিডারেশন হবে। মানে সেখানে একটা আসলে সেখানে কোনো ফর্মাল এগ্রিমেন্ট না হয়েও, সেখানে হচ্ছে একটা রিটেন কিছু না হয়েও, সেইটা কিন্তু একটা কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। যে ধরেন আহ একজন বাবা তার সন্তানকে হচ্ছে তার যা সম্পত্তি আছে সেটা তার সন্তানদের মধ্যেই হচ্ছে মানে ভাগ করে দিবেন, বা হচ্ছে ধরেন ধরেন একটা এই যে উত্তরাধিকার সূত্রে যেটা পাওয়া হয় আর কি। তো উত্তরাধিকার সূত্রে যেটা পাওয়া হয়, তো সেইটাতে কি হয়, সেটা হচ্ছে কিন্তু সেখানে দুই পক্ষে কিন্তু পায় না। যেমন ধরেন বাবা বাবা তার ছেলেকে হচ্ছে জমি লিখে দিলেন। তো বাবা তার ছেলেকে জমি লিখে দিলেন, এখানে ছেলে পেলো জমিটা, কিন্তু বাবা কি পেলেন? বাবা কিন্তু কিছু পেলেন না। একটা কন্ট্রাক্টে কিন্তু দুই পক্ষেরই কিছু না কিছু পাওয়া উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক পক্ষ যদি না পায়, বা যদি এক পক্ষ যদি সেই একটা কিছুর এগেনস্টে কিছু না পায়, তখন সেটাকে কন্ট্রাক্ট বলা যাবে। তো কি কি ক্ষেত্রে বলা যাবে? প্রথম কারণটা হচ্ছে যে যখন একটা মানে ভালোবাসার সম্পর্ক বা আত্মার সম্পর্ক বা লাভ অ্যাফেকশনের সম্পর্ক থেকে কেউ কাউকে কিছু দেবে, তো এখানে যে পাবে তার তো একটা কনসিডারেশন হচ্ছে, একটা জিনিস পাচ্ছে, কিছু যে দিচ্ছে তা সে কিন্তু ওইটা বিনিময়ে কিছু পাচ্ছে না। তো এখন ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন থেকে যদি কেউ কাউকে কিছুটা দিয়ে থাকে, তাহলে এখানে দুই পক্ষের লাভ না হলেও এটা কিন্তু একটা কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। কিন্তু এখানে ঘটনা আছে, ঘটনা হচ্ছে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিসের একটা রেকর্ড থাকা উচিত। রেকর্ডটা না থাকলে কি হয় যে এখানেও ঝামেলা বেঁধে যেতে পারে।
যে এখানে ধরেন এই যে উইল করা হয়, উইলের কথা তো আপনারা শুনেছেন যে আমার মানে বাবার সম্পত্তি ছেলেদের মধ্যে বা উত্তরাধিকারদের মধ্যে ভাগ বন্টন করে দেওয়া, এইটা তো একটা লাভ এন্ড অ্যাফেকশনের সম্পর্ক। তো এইটার তো ধরেন একজন বাবার হচ্ছে 2টা জমি আছে, তো তার 2 ছেলে আছে, 2 ছেলেকে সমানভাবে ভালোবাসে। তো আহ 2 ছেলেকে হচ্ছে একটা একটা জমি হচ্ছে মানে দেবে, এটা তো নর্মাল ক্যালকুলেশন। কিন্তু ক্যালকুলেশন হলেও যেহেতু আমরা মানুষ, মানুষের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। তো এখন যদি বাবা যদি উইল না করে দেয় যে এই জমিটা হচ্ছে আমি আমার এই ছেলেকে দেবো, ওই জমিটা হচ্ছে আমি আমার ওই ছেলেকে দেবো, তখন দেখবেন যে যে উইল করা হয়নি বা এটা যে লিখিত রাখা হয়নি, এইটার জন্য 2 ছেলের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। যে না এটা হচ্ছে বাবা আমাকে বলছে যে আমাকে ওইটা দেবে, তাহলে আমি ওইটাই নেবো। তখন ওই ছেলে বলছে না আমাকে আমাকে দেবে বলছে ওইটা, ওই এরিয়াটা আমি এটা নেব। তো এই জন্য কি হয় যে লাভ অ্যাফেকশন এই টাইপের যে ব্যাপারটা, এইখানেও 2 পক্ষের যে কনসিডারেশনের বিষয়টা এটা না থাকলেও এখানে কিন্তু একটা রিটেন ডকুমেন্টস রেখে দিতে হবে তাকে। তো রিটেন ডকুমেন্টস বলতেই ওই যে উইলের কথা বোঝানো হয়, তারপর হচ্ছে একটা এগ্রিমেন্ট বোঝানো হয়। এরপর আপনারা যখন ট্যাক্সের রিটার্ন যদি কখনো করে থাকেন, সেখানে দেখবেন যে বাবা ছেলেকে দিচ্ছে, বাবা সন্তানকে দিচ্ছে, স্বামী স্ত্রীকে ফান্ড দিচ্ছে, টাকা দিচ্ছে, এগুলা কিন্তু একটা গিফট একটা বিষয় থাকে, রিটার্নে দেখানোর মতো বিষয় থাকে। কিন্তু রিটার্নে দেখানোর মতো বিষয় থাকলেও এখানে কিন্তু একটা একটা কিন্তু 300 টাকা স্ট্যাম্পে একটা এগ্রিমেন্ট করে রাখতে হয়। সেটা হচ্ছে গিফট এগ্রিমেন্ট বা হচ্ছে দানপত্র। তো দানপত্রের কথা আপনারা শুনে থাকবেন যারা ট্যাক্সের কাজ করবেন বা করেছেন। আপনারা যখন যদি এই টাইপের রিটার্ন করার সময় দেখেন যে বাবা তার ছেলেকে দিচ্ছে, সন্তানকে দিচ্ছে, স্বামী তার স্ত্রীকে কিছুটা দান করছে, তো দান করলে কি হয়, তাদের মধ্যে তো দান করলে খুব সহজেই দান করা হয়ে যেতে পারতো, কিন্তু এটাকে ফর্মালাইজ করতে হবে, এটাকে একটা দানপত্র হিসেবে একটা স্ট্যাম্পে প্রিন্ট করে সেটাকে নোটারি করে রাখতে হবে। কাজেই লাভ এন্ড অ্যাফেকশনে এক পক্ষ পাচ্ছে আরেক পক্ষ পাচ্ছে না, এইটাও একটা কন্ট্রাক্ট হবে, কিন্তু এখানেও কিন্তু একটা রিটেন ডকুমেন্টস আপনাকে রেখে দিতে হবে। আচ্ছা, আরেকটা এক্সেপশন কি হতে পারে, ব্যতিক্রম কি হতে পারে, যে ভলান্টারি কন্ট্রিবিউশন, মানে হচ্ছে আমি আহ, আমি হচ্ছে আমার এলাকায় বন্যা হয়েছে, আমি আমার অবস্থা মোটামুটি ভালো, আমি সেই এলাকাতে গিয়ে কিছু ত্রাণ বিতরণ করে আসবো। ভলান্টারি কন্ট্রিবিউশন। এখন ত্রাণ বিতরণ করে আসলে কি হয়, এখানে কিন্তু যারা ত্রাণ পাচ্ছে তাদের একটা কনসিডারেশন তারা পাচ্ছে, যে ওই ত্রাণটা হচ্ছে তাদের জন্য কনসিডারেশন, কিন্তু আমি কিন্তু কিছু পাচ্ছি না। আমি আমি আমার নিজে থেকে কিন্তু এটা দিচ্ছি। তো এই ক্ষেত্রেও কিন্তু যদি আমি কাউকে বলি যে আমি যদি এই ঘোষণা দিই যে আমি আমার এলাকাতে বন্যা হয়েছে, আমি সেখানে দান করতে যাব বা ত্রাণ দিতে যাব, এটা যদি আমি কাউকে বলি, সেটাও কিন্তু একটা কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। যে আমি ধরেন সেখানে বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন হচ্ছে সোসাইটি, তাদের বন্যার্তদের নিয়ে কাজ করছে। তো আমি যদি কাউকে বলি, যে তাদেরকে বলি ঠিক আছে আমার আমার এলাকা, আমি একটা আত্মার সম্পর্ক আছে আমাদের, আমি সেখানে এত টাকার হচ্ছে ত্রাণ দেবো। তো এই ত্রাণটা যে দেব, সেটার এগেনস্টে আমি কিন্তু আসলে কিছু পাবো না বা পাওয়ার আশা করতে পারি না। তো আমার পক্ষ থেকে কোনো কনসিডারেশন না হলেও সেটা কিন্তু একটা কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, টাইম বেয়ার ডেট, এইটা একটু হচ্ছে অন্যরকম বা এটা একটু এক্সেপশনাল বিষয়। সেটা হচ্ছে টাইম বেয়ার্ড মানে হচ্ছে যেটা সময় চলে গেছে। টাইম বেয়ার্ড মানে হচ্ছে সময় পার হয়ে গেছে, বেয়ার্ড মানে হচ্ছে সময় মানে পার হয়ে গেছে বা চলে গেছে। তো ধরেন টাইম বেয়ার্ড ডেট মানে হচ্ছে যে ডেট মানে কাউকে আমি হচ্ছে লোন দিয়েছিলাম, তো লোনটা কিন্তু মানে সঠিক সময়ের মধ্যে পরিশোধ করার কথা ছিল। তো সঠিক সময়ের মধ্যে পরিশোধ করার কথা মানে এখানে কন্ট্রাক্টটা কি ছিল, যে আমি কাউকে 1 লাখ টাকা লোন দিলাম, সে হচ্ছে আমাকে 1 বছর পর 1,10,000 টাকা ফেরত দেবে। মানে এখানে কনসিডারেশন কি হলো, যে তার জন্য কনসিডারেশন ছিল হচ্ছে 1 লাখ টাকা, আর আমার জন্য কনসিডারেশন ছিল হচ্ছে ওই যে এক্সট্রা 10,000 টাকা। তো এইটা কি হতে পারে যে 1 লাখ 1 বছরের মধ্যে আসলে এই লোনটা আমাকে ফেরত দেওয়ার কথা ছিল। তো আমি যাকে লোন দিয়েছিলাম সে কি করলো, সে হচ্ছে 1 বছর হয়ে গেছে, তার ফেরত দেওয়ার কোনো নাম নাই। তো 1 বছর হয়ে গেছে, ফেরত দেওয়ার কোনো নাম নাই, এখন তার সাথে আমি তো এটা এগ্রিমেন্ট করে রেখেছিলাম, এখন সেই কন্ট্রাক্টটা কিন্তু 1 বছর পর ইনভ্যালিড হয়ে গেছে, এবং আমি কিন্তু এখন ইচ্ছা করলে তার নামে কিন্তু মামলা করতে পারি। তো এখন তার নামে মামলা করতে পারি, এখন সে আমাকে বলতেছে ভাই মামলাটা করেন না, আমি হচ্ছে আপনাকে আমাকে আরেকটু সময় দেন, আমি হচ্ছে আপনাকে এটা এই 1,10,000 টাকা দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে এখানে দেখেন, এখানে প্রপার কনসিডারেশন কিন্তু আগে ছিল যে 1 বছরের মধ্যে পরিশোধ করবে,
সে আমাকে 1,10,000 টাকা দেবে। তো সে তার জন্য কনসিডারেশন হচ্ছে 1 লাখ টাকা, আর আমার জন্য কনসিডারেশন হচ্ছে কিছুটা লাভ 10,000 টাকা। এখন 1 বছরের বেশি যেহেতু হয়ে গেছে, তার মানে কিন্তু এই অফারটা কিন্তু মানে কন্ট্রাক্টটা কিন্তু ব্রিচ হয়ে গেছে। তো ব্রিচ হয়ে যাওয়ার পর আমি এখন একটা লিগাল অ্যাকশনে যেতে পারি তার এগেনস্টে, সে আমাকে টাকাটা ফেরত দেয়নি। তো লিগাল অ্যাকশনে যাওয়ার যখন সময় হয়েছে তখন সে আমাকে অনুরোধ করলো যে ভাই আমার এখন লিগাল অ্যাকশনে যায় না, আমাকে আরেকটু সময় দেন, আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। তো আরেকটু সময় ধরে সে আরো 6 মাস সময় দিল, এবং আমি তার প্রতি দয়া পরবশ হয়ে ঠিক আছে বললাম যে ঠিক আছে, তো তোমাকে 6 মাস সময় দিলাম, তুমি 6 মাস মধ্যে আমাকে টাকাটা দিয়ে দেবে। তো এই যে আমি যে তাকে সময় দিলাম, যে টাইম পার হয়ে যাওয়ার পরও হচ্ছে তাকে সেই লোনটা ওই 1,10,000 টাকাতেই হচ্ছে যদি পেমেন্ট করার সুযোগ দিই আমাকে, তখন কিন্তু এটা হয়ে যায় কি, ওই যে এক্সট্রা 6 মাসের জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো কনসিডারেশন আমি পাচ্ছি না, কিন্তু যে লোনটা নিয়েছে সে কিন্তু এক্সট্রা 6 মাস সুবিধা পেয়ে গেল। তো এই ক্ষেত্রে কিন্তু মানে কনসিডারেশন কিন্তু ইকুয়াল হচ্ছে না। ইকুয়াল না হলেও যেহেতু দুই পক্ষের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেহেতু এখানে কিন্তু ওই 6 মাসের জন্য কন্ট্রাক্টটা কিন্তু ভ্যালিড বলেই গণ্য করা হবে। এজেন্সি, এজেন্সি ধরেন আমি হচ্ছে এজেন্ট মানে তো বোঝেন, এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি। তো প্রতিনিধির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি আহ, একজনকে নিয়োগ করলাম যে আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি একজনকে নিয়োগ করলাম, যে ধরেন আহ, এখানে এখানে আমি একজনের কাছ থেকে ওই একটা একটা জমি কিনবো আর কি। তো জমি কেনার জন্য আমি আমার এক প্রতিনিধিকে নিয়োগ দিলাম, সেই প্রতিনিধি আমার হয়ে ওই মালিক ওই জমি মালিকের সাথে কথা বলবে, সবকিছু দেখবে, বুঝবে, অ্যাসেস করবে, দাম নিয়ে দামাদামি করবে। তো আমি কিন্তু ওই ধরেন মিস্টার সোহেলকে আমি আমার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিলাম। তো এখন এজেন্সি হলে কি হয়, এজেন্সি হলে ওই সোহেলের সাথে কিন্তু প্লট মালিকের কোনো কন্ট্রাক্ট নাই। কন্ট্রাক্ট কিন্তু হয়েছে আমার সাথে প্লট মালিকের যা দেনা পাওনা সবকিছু প্লট মালিকের সাথে আমার হবে। কিন্তু এখানে আমি যেহেতু সময় দিতে পারছি না, আমার হয়ে কিন্তু এখানে ওই সোহেল কিন্তু প্রতিনিধি হিসেবে কাজ করছে। তো এখানে সোহেল যেহেতু ওই পার্টির সাথে কমিউনিকেট করছে, এমন মনে হতে পারে যে সোহেলের সাথেই হয়তো কন্ট্রাক্টটা হচ্ছে বা সোহেলের সাথেই হচ্ছে এগ্রিমেন্টটা হচ্ছে। আসলে সেটা না, এখানে সোহেলের কিন্তু কোনো কনসিডারেশন নাই। এখানে কনসিডারেশনটা হচ্ছে আমি আমি হচ্ছে জমিটা পাবো, আর জমির মালিক হচ্ছে টাকাটা পাবে। তো এখানে সোহেল আমার প্রতিনিধি হিসেবে কাজ করছে, এখানে সোহেলের সাথে ওই প্লট মালিকের কোনো মানে কনসিডারেশনের কোনো ইস্যু নাই। না থাকলেও এটা কিন্তু একটা কন্ট্রাক্ট, কারণ এখানে আমি ওই প্লট মালিককে জানিয়েছি যে এখানে সোহেল আমার প্রতিনিধি হিসেবে কাজ করবে, সোহেলের সাথে তোমার কোনো ট্রানজেকশন হবে না, সে শুধু আমার পক্ষ থেকে কাজ করবে, আমার এজেন্ট হিসেবে কাজ করবে। তো যেখানে এজেন্সি বিষয়টা চলে আসে, সেখানে এজেন্টের সাথে ওই পার্টির কোনো সম্পর্ক না থাকলেও বা কোনো কনসিডারেশনের বিষয় না থাকলেও এই টোটাল ব্যাপারটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে কিন্তু গণ্য করা হয়। আর ফাইনালি হচ্ছে কমপ্লিটেড গিফট, এইটা আসলে তেমন কিছু না, এটা হচ্ছে আম, ধরেন কমপ্লিটেড গিফট মানে আমি কাউকে একটা উপহার দেব। তো সেই উপহারটা হচ্ছে মানে যখন দিয়ে দেব, যখন হচ্ছে আমি হচ্ছে কাউকে বললাম যে ঠিক আছে তুমি যদি এই কাজ, আমি হচ্ছে তোমাকে অনেকদিন ধরে চিনি, বা আমার ধরেন একজন এমপ্লয়ি, সে এমপ্লয়ি হচ্ছে সে অনেকদিন ধরে আমার সাথে কাজ করতেছে। তো কাজ করতে করতে আমি আমি হচ্ছে তাকে কথা দিলাম বা তাকে বললাম যে তুমি যেহেতু আমার বিশ্বস্ত একজন, তোমাকে আমি সামনের মাসে এই বোনাসটা দেবো। তো এই যে বোনাসটা দেব, এইটার জন্য কিন্তু আমি তার কাছ থেকে কোনো এক্সট্রা কোনো আমি বেনিফিট পাবো না। বেনিফিট কিন্তু আমি অলরেডি হচ্ছে পেয়ে গেছি, মানে অলরেডি তার কাছ থেকে আমি কিন্তু সার্ভিস পেয়েই আসছি, সার্ভিস পেয়েছি, এবং সেই সার্ভিস এগেনস্টে আমি কিন্তু তাকে প্রতি মাসে স্যালারি দিয়ে গেছি। তো তার সার্ভিসটা ছিল আমার জন্য কনসিডারেশন, আর তার পেমেন্টটা ছিল তার জন্য কনসিডারেশন। তো এখন আমি বললাম যে সে এতদিন ধরে ছিল, তাকে আমি একটা উপহার দিই, সে খুশি হবে। তো পরবর্তীতে আরো ভালো কাজ করতে সে উদ্বুদ্ধ হবে, বা আমার দায়িত্ব থেকে আমি একটা তাকে গিফট দেওয়ার প্ল্যান করছি, এবং তাকে বললাম যে তোমাকে আমি আগামী মাসে একটা বোনাস দেবো। তো এখন এই যে বোনাসটা দেবো তাকে বললাম, এইটার জন্য কিন্তু আমি কিছু পাবো না, বরং সে কিন্তু একটা কনসিডারেশন পাবে। তো এই গিফট টাইপের বিষয়টা, যেখানে অতীত ঘটনার উপর ভিত্তি করে আমি কাউকে একটা উপহার দিচ্ছি, সেই উপহারে একজন কিছু পাচ্ছে আরেকজন কিন্তু কিছু পাচ্ছে না, তারপরেও কিন্তু আমি যেহেতু তাকে বলেছি যে এটা তোমাকে দেব, এইটাও কিন্তু একটা কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। তো নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট মানে হচ্ছে যেখানে কোনো কনসিডারেশন থাকবে না, কনসিডারেশন বলতে দুই পক্ষের কনসিডারেশন।
যেখানে দুই পক্ষে কনসিডারেশন থাকবে না সেটাকে কন্ট্রাক্ট বলা যাবে না। এটা কনসিডারেশনের মূল কথা হলো এই কয়েকটা সেক্টরে বা এই কয়েকটা ঘটনাতে এই কয়েকটা ব্যাপারে এটার ব্যতিক্রম হতে পারে, এবং ব্যতিক্রম হলে সেটাকে আমরা ভ্যালিড কন্ট্রাক্ট বলেই গণ্য করব। তো আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এভাবে যে কিছু কেস দিয়ে দেয়, আমি যে এক্সাম্পল গুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম সেই টাইপের কিছু সিনারিও দিয়ে দেয়, সেই সিনারি দিয়ে বলে যে এখানে এই কন্ট্রাক্টটা ভ্যালিড আর ইনভ্যালিড। আচ্ছা, আমি যেগুলা মৌখিকভাবে বললাম সেগুলো এখানে ডিটেলসে বলা আছে। আমি চেষ্টা করেছি যে এগুলো একটু মানে এক্সাম্পল দিয়ে এখানে রাইট আপ করে রাখা যাতে আপনাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। তো আপনারা আমি আমার কথাগুলো মাথায় রেখে আপনারা স্লাইডটা পড়ে নিয়েন, পড়ে নিলে হবে যে আরো ভালো করে ক্যাচ করতে পারবেন। আচ্ছা, এখন কনসিডারেশনের প্রকারভেদ কত রকম হতে পারে, যে কনসিডারেশন আমরা যে বললাম এতক্ষণ এটা কত ধরনের হতে পারে। এটা আসলে সাধারণত 3 ধরনের হয়: পাস্ট কনসিডারেশন, প্রেজেন্ট কনসিডারেশন, ফিউচার কনসিডারেশন, মানে টেন্সের মতো সোজা কথা, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো এইটার আবার মানে খুব নর্মাল জিনিস, এগুলো কিন্তু খুব সিম্পল জিনিস। সেটা যখন আপনারা পড়বেন এত কমপ্লেক্স ভাবে পড়ার বা ভাবার কিছু নাই। প্রেজেন্ট কনসিডারেশন কি একটা আবার নাম দেওয়া হয় এক্সিকিউটেড কনসিডারেশন। এক্সিকিউটেড কনসিডারেশন মানে যে ধরেন কেউ যদি আমাকে বলে যে আহ, আমার একটা ফোন হারিয়ে গেছে, তো সেই ফোনটা যদি সে খুঁজে দেয় তাহলে আমি তাকে এত টাকা উপহার দেবো। তো এরকম একটা ব্যাপার যদি আমি কাউকে বলি, আমি যদি ধরেন আমার এক ফ্রেন্ড আছে, তাকে সে ধরেন পুলিশে চাকরি করে বা সে গোয়েন্দাগিরি করে বা সে আমি তাকে কিছু করে না, তাকে আমি বললাম যে ভাই আমার এইখানে আমার ফোনটা হারাই গেছে, যদি একটু খুঁজে দেখতো, যদি খুঁজে পাওয়া যায় আমি আমি তোকে এইটা গিফট দেবো বা এই টাকাটা উপহার হিসেবে দেবো। তো এখানে কি হলো, এখানে কনসিডারেশনটা হলো যে আমি সে যদি ফোনটা খুঁজে পায় তাহলে সেই হারিয়ে যাওয়া ফোনটা আমি খুঁজে পেলাম, এটা আমার জন্য কনসিডারেশন। আর সে তার এগেইনস্টে আমি তাকে একটা উপহার দেব, এইটা বলেছি, এইটা তার জন্য একটা কনসিডারেশন। তো এইটাকে বলা প্রেজেন্ট কনসিডারেশন বা এক্সিকিউটেড কনসিডারেশন। এক্সিকিউটেড মানে যেটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে, অর্থাৎ সে আমাকে মোবাইল ফোনটা খুঁজে নিয়ে চলে আসছে। তো আমি তাকে যেটার জন্য কিছু দেব বলেছিলাম সেইটা সে করে ফেলেছে, সেই জন্যই এটাকে বলা এক্সিকিউটেড কনসিডারেশন বা প্রেজেন্ট কনসিডারেশন। তো এক্সিকিউটেড কনসিডারেশন বা প্রেজেন্ট কনসিডারেশন কিন্তু আসলে মানে অরিজিনাল কনসিডারেশন, আমরা যে কনসিডারেশনের কথা বলছি সেটা কিন্তু আসলে এই কনসিডারেশনটা, যে এইটা হলে আমি এটা করব, এইটা হলে এটা করব না, এইটা হলে আপনাকে এইটা দেব, আমি এটা পেলে আপনাকে এইটা করব, এই যে নর্মাল যে বিনিময়টা, এইটাই কিন্তু আসলে অরিজিনাল কনসিডারেশন। তো প্রেজেন্ট কনসিডারেশনটা মানে অরিজিনাল কনসিডারেশন, এবং এক্সিকিউটেড বলা এই জন্য যে যে ঘটনার জন্য আমি তাকে কিছু একটা দেব বলেছিলাম সেটা অলরেডি ঘটে গেছে। আর সেটার সাথে একটু পার্থক্য এক্সিকিউটরি কনসিডারেশন বা ফিউচার কনসিডারেশন। তো ফিউচার কনসিডারেশন যে আমি তাকে বললাম যে এই কাজটা যদি সে করে দিতে পারে তাহলে আমি তাকে এই পেমেন্টটা করব বা এই ব্যাপারটা তাকে আমি কনসিডার করব বা তাকে আমি এটা দেব। এক্সিকিউটরি, এক্সিকিউটেড মানে একটা হয়ে যাওয়া ঘটনার এগেইনস্টে আমি কাউকে কিছু একটা দিচ্ছি। আর এক্সিকিউটরি সামনে যেটা হবে, আমি কাউকে একটা অফার দিচ্ছি যে তুমি যদি আমাকে এই কাজটা করে দিতে পারো তাহলে আমি তোমাকে এই টাকা দেবো বা এই গিফটটা দেবো বা এটা দেবো। তো সে যখন করে দেবে তখন সেটা এক্সিকিউটেড কনসিডারেশন হয়ে যাবে। তো এক্সিকিউটিভ কনসিডারেশন ইনিশিয়ালি ফিউচার কনসিডারেশন হলেও সেটা যখন এক্সিকিউটেড হয়ে যায় তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট কনসিডারেশন। তো আসলে দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ওই যে আইনের ফাঁক ফোকর কমানোর জন্য আসলে একই জিনিসকে বিভিন্ন ভাবে ডিসক্রাইব বা এক্সপ্লেন করা হয়। আচ্ছা, আরেকটা আছে পাস্ট কনসিডারেশন। তো পাস্ট কনসিডারেশন এখানে আপনাদের মনে হতে পারে, আপনারা যখন পড়বেন তখন এক্সিকিউটেড কনসিডারেশনটা কি পাস্ট কনসিডারেশন মনে হতে পারে, কিন্তু আসলে দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা ফিউচার কনসিডারেশন আর প্রেজেন্ট কনসিডারেশনে এক পক্ষ আরেক পক্ষকে অফার এবং কনসিডারেশন সবকিছু কমিউনিকেট করে, কিন্তু পাস্ট কনসিডারেশন
কোনো প্রমিস বা কোনো অফার করার আগেই যদি একটা ঘটনা ঘটে তখন সেটাকে বলা হয় পাস্ট কনসিডারেশন। যেমন ধরেন এই যে দুই বন্ধুর কথাই যদি আমরা বলি যে দুই বন্ধুর মধ্যে একজন একজন হচ্ছে খুব খারাপ অবস্থায় যাচ্ছে, তো একজন খারাপ অবস্থায় যাচ্ছে, এখন আমি তাকে কি করলাম, আমি তাকে একটু হেল্প করলাম, যে আমি তাকে না জানিয়ে আমি হচ্ছে তার সিভিটা বিভিন্ন জায়গায় দিলাম, বিভিন্ন জনের কাছে শেয়ার করলাম যে দেখেন ভাই একটা চাকরি যদি হয় তাহলে তার খুব উপকার হয়। তো এখন চাকরি ধরেন লেগে গেছে, যতজনের কাছে সিভি দিয়েছিলাম তাদের মধ্যে একজন তাকে অ্যাকসেপ্ট করেছে এবং তাকে হচ্ছে চাকরিতে জয়েন করাচ্ছে। তো এই যে এখানে কি হলো, এখানে কিন্তু এখানে কোনো কমিউনিকেশন হয়নি, এখানে হচ্ছে সে আমার কাছে এবং সবার কাছে তার দুঃখের কথা বলছে। সবাই বলছে যে ঠিক আছে সিভিটা দিয়ে রাখ, আমরা চেষ্টা করবো বা কোনো কাজের সন্ধান পেলে তোকে জানাবো। তো এই পর্যন্তই কিন্তু কথাবার্তা। তো এই পর্যন্ত কথাবার্তা হলে এটা কিন্তু একটা অ্যাম্বিগুইটি আছে এখানে, একটা কিন্তু কোনো স্পেসিফিক বা মানে কোনো আনকন্ডিশনাল কিছু কিন্তু নাই যে আমি তোকে চাকরি দেবই, যদি চাকরি পাই তাহলে হচ্ছে সেখানে আমাকে এটা দিতে হবে। আমি কিন্তু সেটা বলি নাই, আমি বলছি ঠিক আছে সিভিটা দিয়ে রাখ, আমি চেষ্টা করব। তো এই যে সিভিটা দিয়ে রাখ চেষ্টা করবো, এটা এটা কিন্তু কোনো কনসিডারেশনের মধ্যে পড়ে না, কোনো কন্ট্রাক্টের মধ্যে পড়ে না। তো যদি আমার হয় যে আমি সিভিটা সবাইকে শেয়ার করতে করতে একজন বললো যে ঠিক আছে তাহলে তো তাহলে দেখেন দেখি তার ভাইবাটা নিয়ে দেখি চাকরিতে নেওয়া যায় কিনা। তো সে ভাইবা দিতে গেল এবং তাকে চাকরিটা কনফার্ম হয়ে গেল। তো এখানে কিন্তু কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট ছাড়াই কিন্তু আমি আমার ফ্রেন্ডের উপকার করে দিলাম। এখন সে হচ্ছে কি হতে পারে যে 1 মাস পরে বা যখন স্যালারিটা পেলো, প্রথম স্যালারি, সে আমার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো যে দোস্ত তুই না থাকলে আমার এই চাকরিটা হতো না। তখন সে আমাকে কি করলো, সে আমাকে একটা একটা গিফট বা কিছু একটা আমাকে দিতে চাইলো বা দিল, বা হচ্ছে দেওয়ার ইচ্ছা পোষণ করলো। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে পাস্ট কনসিডারেশন, যেটাতে কেউ কারোর সাথে কমিউনিকেট করে না, যেটাতে হচ্ছে কোনো এক্সপ্রেস বা স্পেসিফিক কোনো কন্ট্যাক্ট বা কনসিডারেশনের বিষয় থাকে না। ইন জেনারেল একটা একটা ঘটনা ঘটে এবং তার এগেনস্টে যদি যেটা ইন্টেনশন ছিল সেটা যদি ঘটে থাকে, পরবর্তী সময়ে হচ্ছে যার বেনিফিট হয়েছে বা যে বেনিফিটেড হয়েছে, সে যদি যার মাধ্যমে বেনিফিটেড হয়েছে তাকে যদি কিছুটা দিতে চায়, এই ব্যাপারটাই হচ্ছে পাস্ট কনসিডারেশন। তো পাস্ট কনসিডারেশনে আপনারা বুঝতেই পারছেন যে এখানে কোনো ক্লিয়ার কোনো কিছু নাই, স্পেসিফিক কোনো কিছু নাই। তো যেখানে ক্লিয়ার কোনো কিছু নাই, যেখানে স্পেসিফিক কোনো কিছু নাই, আমরা একটু আগে পড়ে আসলাম, সেটাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলা যায় না। ভ্যালিড কন্ট্রাক্ট বলা যায় না। এবং এই টাইপের পাস্ট কনসিডারেশন হলে যদি হচ্ছে আমার ফ্রেন্ডটা বলে যে দোস্ত তাহলে তোকে আমি একটা স্যুট গিফট করব, তো সে স্যুট গিফট করার কথা বলে তার আর কোনো খবর নেই, তার সে হচ্ছে ভুলে গেছে বা হচ্ছে কেনার টাইম পাচ্ছে না, বা হচ্ছে মনে হয়েছে যে আর গিফট করে কি হবে। তো ওই যে আমাকে যে স্যুট গিফট করবে ওটা বলছে, ওইটার এগেনস্টে আমি কিন্তু তার এগেনস্টে কোনো মামলা করতে পারবো না, কারণ এখানে আমি কোনো কিছু পাওয়ার আশায় তার জন্য কাজ করি নাই। এবং সে যে আমাকে গিফট করার কথা বলছে এইটাও আসলে ভার্বাল ছিল, কোনো ফর্মাল কিছু ছিল না। তো এক্সিকিউটেড কন্ট্রাক্ট আর এক্সিকিউটরি কন্ট্রাক্ট হচ্ছে এক্সিকিউটেড কনসিডারেশন আর এক্সিকিউটরি কনসিডারেশন, এই দুটো হচ্ছে ভ্যালিড কনসিডারেশন, যেটা ভ্যালিড কন্ট্রাক্ট ফর্ম করে। আর যেটা পাস্ট কনসিডারেশন সেটা হচ্ছে ফেক, অস্পষ্ট, আনক্লিয়ার একটা কনসিডারেশন হয়, এবং এই পাস্ট কনসিডারেশন কোনো ভ্যালিড কন্ট্রাক্ট ফর্ম করতে পারে না। স্যার এখানে একটা কোয়েশ্চেন যে এক্সিকিউটেড হ্যাঁ যে বলেন। এক্সিকিউটেড অর্থাৎ যেটা হচ্ছে স্যার প্রেজেন্ট কন্ট্রাক্ট, যেটা কনসিডারেশনের ক্ষেত্রে আর কি, প্রেজেন্ট কনসিডারেশন, ওই ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। আমি তো কাউকে হচ্ছে যে অফার করলাম, লাইক যে কেউ যদি আমার হারানো কিছু একটা জিনিস খুঁজে পেতে সাহায্য করে, খুঁজে পাইয়ে দেয়, তাহলে হুম, আমি হুম, তার হুম, ক্ষেত্রে এই কনসিডারেশনটা দিব। হুম, হুম, তো হুম, এখানে একটা কন্ট্রাক্ট হুম, হয়ে হুম। গেল, এবং এইটা কি স্যার তাহলে ভ্যালিড হইলো? যে আসলে এখানে এটা তো ক্লিয়ার না যে আমি মানে না, না, এইটা ক্লিয়ার জানতে ক্লিয়ার এখানে চাচ্ছি এই হচ্ছে ক্লিয়ার বিষয়টা। কি হবে। না, না, এখানে ক্লিয়ার, এখানে ক্লিয়ার কেন, কারণ হচ্ছে কেউ যদি আমার হারানো জিনিস খুঁজে দেয়, আমি তাকে কি দেব এবং কি দেব সেটা কিন্তু ক্লিয়ার। এখানে এক্সিকিউটেড কনসিডারেশন বা প্রেজেন্ট কনসিডারেশন হতে গেলে আমি কি চাই সেটাও জানতে হবে অন্যকে, যে আমি এই যে এখানে যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে আমার একটা কুকুর ছিল, সেই কুকুরটা আমি হারিয়ে ফেলেছিলাম, আমার সেই কুকুরটাই হচ্ছে আমার ফেরত পেতে হবে। সেই কুকুরটা যদি আমাকে কেউ খুঁজে এনে দিতে পারে আমি তাকে 10,000 টাকা দেবো। এটা এটা কিন্তু একটা ক্লিয়ার একটা অফার, ক্লিয়ার একটা প্রপোজাল, এবং এখানে কোনো অ্যাম্বিগুইটি কিছু নাই। আমি আমার কুকুরটা, এই যে যে কুকুরটা আমি হারিয়েছি, আমার যে কুকুরটা, সেই কুকুরটা আমার লাগবে, সেই টাইপের অন্য
কুকুর হলে চলবে না, বা কুকুরে তো অনেক জাত আছে। আমার আমার এই জার্মান শেফার্ড ছিল, সেই জার্মান শেফার্ড, ওই জার্মান শেফার্ডটাই আমার লাগবে বা আমার কুকুরটাই লাগবে। সেটা অন্য কেউ হচ্ছে কিনে এনে আমাকে দেবে, এইটাও চলবে না। তো এক্সিকিউটেড কন্ট্রাক্টে আমি কি চাই এবং সেটা পেলে আমি তাকে কি দেব, দুইটা জিনিসই কিন্তু এখানে স্পেসিফিক, এবং এখানে অ্যাম্বিগুইটি বা অস্পষ্ট কিছু নেই। সেই জন্য এটা কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট। ঠিক আছে? জি কিন্তু স্যার, পাস্ট বুঝতে পেরেছি। কনসিডারেশন হচ্ছে, পাস্ট কনসিডারেশনে এটা আসলে কোনো কথাবার্তা নাই, এটা একটা নর্মাল একটা ফাংশন থেকে যদি একটা কনসিডারেশন অ্যারাইজ করে, তখন এটা কনসিডারেশন বলা হবে কি হবে না, সেই সিচুয়েশন আমরা ডিসকাস করি। কিন্তু এটা তো আসলে কোনো কন্ট্রাক্ট হতে পারে না যেখানে আসলে কি হবে না হবে, এইটা হলে ওইটা হবে, এইটা হলে এইটা হতেও পারে, এরকম কিছু ব্যাপার যখন থাকে, তখন আসলে সেটাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলা যেতে পারে না। কিন্তু প্রেজেন্ট কন্ট্রাক্ট এবং ফিউচার কন্ট্রাক্টে সবকিছুই স্পষ্ট থাকে যে আমি কি চাই, তার সেটা পেলে আমি কি দেব। ঠিক আছে? তার মানে স্যার হ্যাঁ, বলেন। মানে এক্সিকিউটেড আর হচ্ছে যে ফিউচার, এতে লেনদেনের বিষয়টা আছে স্যার। আর হ্যাঁ হ্যাঁ, পাস্টে কোনো অবশ্যই লেনদেনের বিষয়টা আছে এখানে তো। এসব না, না, যদি পাস্টে কোনো লেনদেনের বিষয় নাই। হ্যাঁ পাস্টে বিষয় নেই, বাট যদি সে ইচ্ছা পোষণ করে দেন সেটা, না রাইট করলে রাইট, সে পাস্টে হচ্ছে কোনো, হ্যাঁ, না হ্যাঁ, করলেও সমস্যা নাই। এবং না, না করলেও মানে সে যদি কথা দিয়েও আমাকে সেটা না দেয়, যে গিফটের কথা জি বললাম, তো সে জি যদি কথা দিয়েও আমাকে না দেয়, গিফট না করে, আমি কিন্তু তার এগেনস্টে কোনো মানে কোর্টে প্রশ্নের যে বিষয় কোনো না। মানে বিচার চাইতে পারবো না, কারণ এখানে সবকিছু ভেগ। কিন্তু এই জি এক্সিকিউটেড কন্ট্রাক্ট বা এক্সিকিউটিভ কন্ট্রাক্টে কিন্তু ফর্মাল বিষয়টা আছে। এখানে একটা কন্ট্রাক্ট করতে গেলে যা যা আমি পেতাম বা ব্রিচ হলে যা যা হতো, সবই কিন্তু ওইটাতে আমি পাবো। আচ্ছা, হুম, রুলস অফ কনসিডারেশন আমি অলরেডি এখানে যা যা পয়েন্ট আছে আমি অলরেডি আলোচনা করে ফেলছি। একটা কনসিডারেশন হতে গেলে কি কি নিয়ম নীতি থাকতে হবে, কি কি রুলস মেনটেন করতে হবে, কি কি মানে ক্যারেক্টারিস্টিক কনসিডারেশন, সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এটা ডিজায়ার থাকতে হবে, মানে কি পেলে কি পাবো সেটা তো অবশ্যই থাকবে একটা মানে এর মধ্যে। কনসিডারেশন মাস্ট বি রিয়েল, মানে আমি হচ্ছে তাকে বললাম যে তুমি হচ্ছে আমাকে চাঁদের থেকে মাটি এনে দাও, আমি তোমাকে এত টাকা দেবো। চাঁদের থেকে মাটি এনে দেওয়া তো আসলে জনসাধারণের পক্ষে সম্ভব না, এটা কোনো রিয়েল কনসিডারেশন হতে পারে না। পাবলিক ডিউটি ইজ নট এ কনসিডারেশন। আমি একটু আগে যেটা বললাম যে ট্যাক্স অফিসের দায়িত্ব হচ্ছে আমাকে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দেওয়া, তার এগেনস্টে হচ্ছে সে আমার কাছে টাকা চাইবে, এইটা একটা কনসিডারেশন মনে হলো, আসলে এটা কনসিডারেশন না। তারপরে হচ্ছে কনসিডারেশন নিড নট টু বি অ্যাডিকুয়েট, এইখানে একটা বিষয় আছে। কনসিডারেশন নিড নট টু বি অ্যাডিকুয়েট মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে কনসিডারেশনের পরিমাণটা কত হবে সেইটা আসলে এখানে জাজমেন্টের বিষয় আছে। যে এখানে ওই যেটা আমি বললাম যে আমি আমার একটা প্রিয় কুকুর হারিয়ে ফেলছি, সেটা সেটা হচ্ছে কেউ যদি খুঁজে দেয়, আমি তাকে হচ্ছে 500 টাকা দেবো। এখন কেউ আমার কুকুরটা হচ্ছে সারা শহর খুঁজে বেড়াবে, সে কি ওই 500 টাকার জন্য আমার কুকুরটা খুঁজবে? তো 500 টাকার জন্য খুঁজবে না অবশ্যই, কিন্তু যদি এটা একটা মানে রিজনেবল হতো যে কেউ যদি আমার কুকুরটা খুঁজে দেয়, আমি তাকে 20,000 টাকা দেবো, তখন কিন্তু এটা একটা রিজনেবল হতো। যে আহ, এখানে এখানে হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, আমি একটু কষ্ট করি, তার দেখে তার কুকুরটা খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু এই যে 20,000 টাকাই যে আসলে একদম লজিক্যাল, এইটাও কিন্তু কোথাও বলা নাই যে একটা কুকুর খুঁজতে গেলে বা তার হারানো জিনিস খুঁজে গেলে, খুঁজে পেতে গেলে যে আমাকে 20,000 টাকা যে দেবে বলছে, এটা এডুকুয়েট বা সাফিসিয়েন্ট কিনা। এইখানে আবার জাজমেন্টের বিষয় আছে। আমি এখানে 20,000 টাকা সাফিসিয়েন্ট কিনা এটা জাজমেন্টের সুযোগ আছে, কিন্তু এই 500 টাকা যে সাফিসিয়েন্ট না, এখানে কোনো জাজমেন্টের সুযোগই নেই, কারণ 500 টাকা সাফিসিয়েন্ট কখনই না। কারণ এই কুকুরটা খুঁজতে যে পরিমাণ শ্রম দিতে হবে আমাকে, যে ইফোর্ট দিতে হবে, তার দাম অবশ্যই 500 টাকা না। তো কাজে একটা কনসিডারেশন মানে অ্যাডুকুয়েট মানে সাফিসিয়েন্ট বা যথেষ্ট বা ইকুয়াল হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই এটা রিজনেবল হতে হবে। এবং যদি বড় কোনো কিছু থাকে, সেটাকে আমরা কোর্টের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারি যে আমি তাকে এটা করে দিতে বলছি, তার এগেনস্টে আমি এটা তাকে দেবো বলছি, মহামান্য আদালত আপনি বলে দেন যে এই কনসিডারেশনটা অ্যাডিকুয়েট কিনা। এটা হচ্ছে বড় বড় ট্রানজেকশনের ক্ষেত্রে, যে একটা বড় কেস সলভ করলাম, তার সাথে আমি এইটা লেখাপড়া করবো, আমার একটা কোর্ট থেকে বা একটা ফর্মাল জায়গা থেকে আমাকে বলে দিল এটা সাফিসিয়েন্ট বা অ্যাডিকুয়েট কিনা। কনসিডারেশন মাস্ট নট বি ইলিগাল, এই মোরাল মানে যেটা অলরেডি বলা হয়েছে, একই জিনিস বারবার আসছে। কনসিডারেশন কখনোই মানে অনৈতিক কিছু হবে না বা ইলিগাল কোনো কিছু হতে পারবে না। এটা পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে, তিনটাই হতে পারে, কিন্তু পাস্ট কনসিডারেশন কনসিডারেশন হলো সেটা আসলে ভ্যালিড কন্ট্রাক্ট না।
ইট মে মুভ ফ্রম প্রমিসার ফ্রম আদার্স। আচ্ছা, এখানে এখানে একটা বিষয় যে কনসিডারেশন আসলে সাধারণত ধরেন মিস্টার এ আর মিস্টার বির মধ্যে একটা অফার বা প্রমিস চলছে। তো এখানে চলবে বির কনসিডারেশন, এটা হচ্ছে কনসিডারেশন এ কনসিডারেশন, মানে বি যেটা দেবে সেটা এস কনসিডারেশন, এ যেটা দেবে সেটা বি কনসিডারেশন। এখন ধরেন হচ্ছে এ মানে অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, এখন এ হচ্ছে তার ছেলে বা তার ভাইকে বললো যে বি যদি এই কাজটা করে থাকে আমি তাকে এত টাকা দেবো বলছিলাম, তো তুই হচ্ছে আমি তো এখন হসপিটালে ভর্তি, আমি এখন টাকা দিতে পারছি না, তুই হচ্ছে আমার হয়ে টাকাটা দিয়ে দিস। তো এই যে এখানে কিন্তু একটা একটু মডিফিকেশন হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কন্ট্রাক্টটা ইনভ্যালিড হচ্ছে না, কারণ এ হচ্ছে তার সিচুয়েশন নাই আসলে এখানে সিনে থাকার, কিন্তু সিনে না থাকলেও সে কিন্তু কন্ট্রাক্টটা যাতে ইনভ্যালিড না হয় সেই জন্য আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছে। কাজেই এখানে বলা হয়েছে যে কনসিডারেশন প্রমিসর, মানে যে হচ্ছে প্রমিসটা হচ্ছে করবে তার কাছ থেকেও আসতে পারে, বা হচ্ছে তার নির্ধারণ করা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আসতে পারে, এবং কনসিডারেশনটা আসলেই সেটা হচ্ছে ভ্যালিড হয়ে যাবে। সেটা কার কাছ থেকে আসলো এটা একটা পয়েন্ট হলো, এটা মুখ্য বিষয় না। কনসিডারেশনটা যে কারো কাছ থেকে আসতে পারে, সেটা প্রমিসরের দিক থেকে আসতে পারে, মানে প্রমিসরের নির্দিষ্ট করা মানুষের কাছ থেকে আসতে পারে, আবার প্রমিসের নির্দিষ্ট করা মানুষের কাছ থেকেও আসতে পারে। যে উল্টাটা হতে পারে যে বি অসুস্থ হয়ে গেল, কাজে বি কাজটা করতে পারছে না, তো বি কাজটা যেহেতু করতে পারছে না সে আরেকজনকে নিয়োগ দিয়ে গেল যে তুমি ভাই কাজটা করে দাও, আমি তখন হসপিটালে ভর্তি। তো সেই জন্য মানে কনসিডারেশন যে বিষয়টা সেটা সেম কন্ট্রাক্টের মধ্যে থেকে যে কারো কাছ থেকে আসতে পারে। আমাদেরকে দেখতে হবে যে যে কনসিডারেশনের জন্য কন্ট্রাক্টটা করা হয়েছিল সেইটা করা হয়েছে কিনা। হ্যাঁ, এখানে হচ্ছে আমি যেগুলা বললাম সেগুলা এক্সাম্পল হিসাবে এখানে বলা আছে, আপনারা এটা পড়ে নিতে হবে। এখানেও হচ্ছে রুলস অফ কনসিডারেশন, এখানেও সেম আমি অলরেডি বলে দিয়েছি। মানে এখানে আমি একটু স্লাইড গুলো একটু বড় করেছি যাতে একটু এক্সপ্লেনেশন হয়, মানে আসে আর কি। এখানে ম্যানুয়ালি আপনাদের অনেক কিছু আহ, মানে অল্প কথায় ছেড়ে দিয়েছি, আমি চেষ্টা করেছি আমার আমার এক্সপিরিয়েন্স, আমার পড়াশোনা, আমার মানে সার্চিং সবকিছু দিয়ে স্লাইডটাকে একটু রিচ করা। সেই জন্য দেখবেন যে অনেক একই জিনিসের উপর অনেক একই টপিকের উপর অনেক স্লাইড আসছে। তো আপনারা একটু পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনাদের কাজে জিনিস আছে। আচ্ছা, তো আমাদের মনে হয় যে আজকে সময় শেষ, আমরা আজকে এখানে শেষ করছি। তো আমাদের 10টা ক্লাস, তার মধ্যে 5টা ক্লাস আমরা হচ্ছে একটা আইন নিয়ে পড়বো, 5টা ক্লাস আরেকটা আইন নিয়ে পড়বো। তো 5টা ক্লাসের মধ্যে আবার প্ল্যানিং হচ্ছে আহ 3:30টা বা 4টা ক্লাসের মধ্যে আমি হচ্ছে আলোচনা শেষ করে একটা ক্লাস অন্তত রাখবো, একটা বা আরেকটু যদি বেশি রাখা যায় আরেকটা ক্লাসের অর্ধেক আমরা প্র্যাকটিসের জন্য রাখবো। তো সেটা হলে আমাদের মানে টোটাল প্রিপারেশনটা ফুলফিল হবে। তো আমরা আগামী দিন এই স্লাইডটা শেষ করব, প্লাস হচ্ছে আরেকটা নতুন স্লাইড শুরু করব। তো আমরা আশা করি আগামী 2টা ক্লাসের মধ্যে আমরা কন্ট্রাক্ট একটা আলোচনা করে শেষ করতে পারবো। তো আমি বোধহয় গত ক্লাসে স্লাইডটা শেয়ার করেছিলাম, আপনারা একটু গোথ্রু করেন, আবার আমার ডিসকাশনের সাথে একটু মিলিয়ে দেখেন যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কিনা, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর নেক্সট ক্লাসে আমরা কন্ট্রাক্ট অ্যাক্টের আরো কিছু অ্যাডিশনাল টপিক নিয়ে আমরা আরো ডিসকাস করবো। তো আমি তো স্লাইডটা শেয়ার করেছিলাম, সবাই কি পেয়েছিলেন এটা? জি স্যার, জি স্যার। পেয়েছিলাম। স্যার ফাইন আজকে আরেকবার আচ্ছা, দিলে আমাকে ভালো দুই হয়। ফাইনই স্যার ফাইনালি আচ্ছা আচ্ছা, আপনাদের ক্যাপ্টেনকে এখানে আসলে আমাকে গতদিন 3জন বোধহয় নক দিয়েছিলেন, তো আমি সবাইকে শেয়ার করেছিলাম। তো আমাকে আজকে নক দিয়েন এবং স্যার আমাকে সবাইকে গ্রুপে আজকে তো শেয়ার দিয়ে করে দিয়েন, দিছিলেন ঠিক আছে? স্যার, সবারই পাওয়ার কথা। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিলে তো আর মানে এই যে জি স্যার, আলাদাভাবে দেওয়ার দিছিলাম কিছু তো না স্যার। এখানে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার দায়িত্ব শেষ। আপনি যদি গ্রুপে দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার দায়িত্ব শেষ। এখানে হচ্ছে এটা, এখানে কিন্তু এই যে স্পেসিফিক ক্লাসের কাছে কিন্তু আপনি একটা অফার দিলেন যে আমি আমার এই এই কোর্সটা বা এই লেকচারটা আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি এবং এটা এখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। এটা কিন্তু একটা কন্ট্রাক্টের একটা এক্সাম্পল। তো ঠিক আছে, যদি লাগে আমাকে নক দিন, আমি আবার শেয়ার করে দেবো, কিন্তু আপনারা গ্রুপে যদি শেয়ার করা থাকে আপনারা নিজ দায়িত্বে সেটা ডাউনলোড করে নিন। আর পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করবো। আসসালামু তো আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ আজকের মতো। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।